তিমিরে ঘেরা চন্দ্র। পর্ব 36 থেকে 45। লামুয়া তাসনিম। লিভিং রুমে থমে থমে নিস্তব্ধতা বিরাজ করছে। মাথার ওপরে বৈদ্যুতিক ফ্যানটি ঘুটঘুট করে ঘুরছে। চন্দ্রের বদনখানি নিচু, ঠিক গোলদেশের সঙ্গে মিহিয়ে রাখা। ওর পাশ ঘেঁষে বসল জওয়ান শেখ। এক পলক চন্দ্রের নিচু বদনটির দিকে তাকিয়ে সামিন শেখের দিকে দ্রুতমান অক্ষিজোড়া ঘুরিয়ে নিল। শক্ত গলায় প্রশ্ন ছুড়ল, আমার বউ, আমার অনুমতি ছাড়া বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে? তাও জলজান্ত আমি বেঁচে থাকতে? আপনি কি চান বুড়ো বয়সে আপনার হাত পা ভেঙে আমি জেলে বসিয়ে রাখি? নিশ্চয়ই চান না। বিষয়টিও কিন্তু আপনার জন্য বেশ অসম্মানজনক, মি সামিন শেখ। কথাটি বলেই লোকটা চোখ দুটি ভারী কি শক্ত করে নিল। সামিন শেখের অক্ষিজোড়ায় অম্বরচুম্বিত এক বিস্ফোরণ। বিদ্যুতের স্ফুলিঙ্গের ন্যায় চমকে যাচ্ছে সে। অবিশ্বাস্য নয়নজোড়া তড়িৎ ঘুরিয়ে মনার মায়ের দিকে নিল। মনার মা নীরবে মাথা ঝাঁকাল, যার অর্থ বোঝায় ঘটনা আসলে সত্য। সামিন শেখের মুখোজ অপমানে থমথমে প্রায়। যদি তাকে ছাড়াই সবকিছু হবে, তাহলে তাকে অভিভাবক বানানোর দরকার কি ছিল? জওয়ান শেখ এবার পাত্রপক্ষের দিকে আঙুল তুলল, আর আপনারা এখনো বসে আছেন কেন? অপমানিত হতে না চাইলে সোজা রাস্তা মাপুন। পাত্রের বাবা সৈয়দ মনসুর সামিন শেখকে যাওয়ার আগে বলে গেল, সামিন শেখ, পারিবারিক বিষয় না জেনে আপনি আমাদের এনে এভাবে অপমান না করলেও পারতেন। জওয়ান শেখ তাদের ধমক ছুড়ল, আউট মাই হোম। পাত্রপক্ষরা জওয়ান শেখকে কিছুই বলতে পারল না। কেবল লজ্জায় মুখ লুকিয়ে চলে গেল। ওরা যেতেই সামিন শেখ মন খারাপ করে উপরে চলে গেলেন। জওয়ান শেখ চন্দ্রের হাতটা শক্ত করে চেপে ধরল। ওকে নিয়ে লিভিং রুমের মাঝ বরাবরটাতে দাঁড়িয়ে গেল সে। তার চিবুক শক্ত, গলার স্বরও বেশ উঁচু। সেই রাগ আর উঁচু গলা নিয়ে বলল, আজ থেকে সকলে শুনে রাখো, চন্দ্র জওয়ান শেখের স্ত্রী মিসেস চন্দ্র শেখ। তাকে আমি বিয়ে করেছি প্রায় 6 মাস হতে চলল। এতদিন কাউকে জানাইনি কারণ আমি প্রয়োজনবোধ মনে করিনি। আজ জানাতে ইচ্ছে করেছে, তাই জানিয়েছি। আশা করি কারোর এই বিষয়ে কোন প্রশ্ন থাকবে না। শাহনাজ সবেই খাবার টেবিলের দিকে কাচের জগ ভর্তি পানি নিয়ে আসছিল। অমন একটা কথা শোনা মাত্রই তার হাত থেকে কাচের জগটি নিচে ঠাস করে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কাচের জগটি ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। ভাগ্যিস তার কোন ক্ষতি হয়নি। তবে চোখে মুখে বিস্মিত এক চমক ভাব। সেদিকে তাকালো লোকটা, ফোঁস করে গভীর দুটো তপ্ত শ্বাস ফেলে চন্দ্রকে নিয়ে শাহনাজের সামনে গিয়ে দাঁড়ায়। বলে, ওকে বউ হিসেবে মানতে তোমার কোন অসুবিধা আছে আম্মা? শাহনাজ ছেলেটার শক্ত মুখটার দিকে তাকালো। যে ছেলেকে বলে কয়েও বিয়ে করানো যায়নি, সে কিনা গোপনে বিয়ে করে এল। গোপনে সে কষ্ট পেয়েছে ঠিকই, তবে মুখে প্রকাশ করল না। বলল, না, অসুবিধা নেই। ওকে। শেষ করেই চন্দ্রকে নিয়ে টানতে টানতে লোকটা সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। চন্দ্রের মাথা থেকে কাপড় অনেক আগেই পড়ে গেছে। খোপা খুলে সারা পিঠে চুলগুলি ছড়িয়ে পড়েছে। শাহনাজ ভয়ে পাচ্ছে ছেলেটার জারাগ। মেয়েটাকে মারবে নাকি? সে মনার মাকে উপরে পাঠিয়ে দিল। আর বাড়ির বাকি সবাইকে বলে দিল, বিয়ের ব্যাপারটা যেন আজই জাওয়াদকে জানানো না হয়। বেচারা চন্দ্রকে পছন্দ করে। যখন জানবে চন্দ্র তার বড় ভাইয়ের গোপনে বিয়ে করাবো, তখন অনেক কষ্ট পাবে। লোকটা চন্দ্রকে টানতে টানতে রুমে নিয়ে দরজাটি সজোরে ঠাস করে আটকে দিল। দরজা আটকানোর শব্দে বাড়ির প্রতিটা প্রাণীর যেন অন্তরাত্মাটা পর্যন্ত কেঁপে উঠল। আজ যে একটা অঘটন ঘটবে তা সুনিশ্চিতভাবে বলা যায়। যার ভুক্তভোগী হবে অসহায় মেয়েটা। ইলা, জাওয়াদ, আরিফান এরা কেউ বাড়িতে না। তারা ঘুরতে বেরিয়েছে। জওয়ান শেখ চন্দ্রকে বিছানার ওপর নিয়ে এক প্রকার ছুঁড়ে মারল। তৎপর একটানে ওর কোমর থেকে শাড়িটা খুলে ফেলল। ওর গলা টিপে দেওয়ালের সঙ্গে ওকে চেপে ধরল। লোকটার মাথায় যেন দপদপ করে বৈশানর জ্বলছে। চোখ দুটি ভয়ঙ্কর রকমের লাল। চন্দ্র দেখল, শক্ত হাতের থাপায় সে শ্বাস নিতে পারছে না। তার শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। তবুও ওকে ছাড়ে না। লোকটার রাগ আজ ভয়ঙ্কর। কিছুক্ষণের মাথায় ওর গলা ছেড়ে দেয়। ছাড়া পেয়েই গলা ধরে চন্দ্র খুক করে কেসে ওঠে। কাশতে কাশতে ওর চোখে জল জমে যায়। লোকটার আজ ওর চোখের পানিতেও রাগ কমে না। রাগে তার মাথা ছিঁড়ে যাচ্ছে। সে কিছুতেই মানতে পারছে না, এই সাজ, এই তার কিনে দেওয়া শাড়ি পরেই আরেক ব্যাটাকে দেখাতে গিয়েছে। সে ধেয়ে গিয়ে চন্দ্রের থুতনি শক্ত করে চেপে ধরল। এই তোকে না বারবার বারণ করেছিলাম নিচে নামবি না? এতবার বারণ করার পরও নিচে নামলি কেন, অবাধ্য নারী? চন্দ্র ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয়। আমার কথাটা অন্ততপক্ষে একবার শুনুন, অ্যাডভোকেট সাহেব। কি শুনবো তোর কথা? তুই যা করেছিস তার ক্ষমা করা যায়?
আমার দেওয়া শাড়ি পরে আমার সাজসজ্জার জিনিসপত্র দিয়ে সেজে আরেক ব্যাটারে দেখাতে গেলি কেন? চন্দ্র অবাক হয়, ভারী অবাক। জলভর্তি চোখজোড়া নিয়ে লোকটার রাগান্বিত মুখটার দিকে তাকালো। এমন করে রাগতে সে লোকটাকে কখনো দেখেনি। বিয়ের আগে পরে লোকটা কখনো তাকে তুই তামারি করেনি। আজ সেটাও পূর্ণ হলো। দোষ তো তারই। কেন স্বামীর হুকুম অমান্য করলো? শাস্তি তো পেতেই হবে। সে হাত জোর করে মিনতি করে, মাফ করে দেন। লোকটা ওর কোন কথা আজ শুনে না। ওকে সোজা বিছানায় ছুঁড়ে মারে। ওর সামনে বসে নিচে পড়ে থাকা শাড়িটায় আগুন ধরিয়ে দেয়। চন্দ্র ভয়ে একটা কোনায় জড়সড় হয়ে বসে থাকে। গায়ে তার ব্লাউজ আর শুধু পেটিকোট। ভয়ে রীতিমতো কাঁপছে। লোকটার মাথা ঠিক নেই। একটা সিগারেট ধরিয়ে ফুঁকছে সে। পুরো রুম অন্ধকার। তার মধ্যে চন্দ্রের শাড়িটা দাউ দাউ করে জ্বলছে। চন্দ্রের ফুপানোর শব্দ পাওয়া যায়। এর মধ্যে দরজা ধাক্কে মনার মা আছে। এসেই দেখে পুরো ঘরে রাশির রাশি ধয়ে ভর্তি। আগুনও জ্বলছে। চন্দ্রকে দেখল শাড়ি ছাড়া বসে থাকতে। মেয়েটা মাথা গুজে কাঁদছে। ঘটনার আদ্যন্ত স্বল্প হলেও বুঝতে মনার মায়ের আর বাকি রইল না। সে তন্মধ্যে জওয়ান শেখের কাছে অনুনয় বিনয় করে বলে, বাবা, চন্দ্রের কোন দোষ নেই। মেয়েটা সম্পূর্ণ নির্দোষ। ওরে বকো না, শাস্তি দিও না। একদম নিচে যেতে চাইনি। আমি ওকে জোর করে নিচে নিয়ে গেছি। লোকটা সিগারেট ফুঁকতে ফুঁকতে বেশ ঠান্ডা গলায় বলে, আপনি এর মধ্যে না ঢুকলেই ভালো হয়। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। বাবা, আমার কথাটা তো অন্তত শোনো। জওয়ান শেখ চোখ মুখ লাল করে ভীষণ রেগে গেল। এক্সকিউজ মি, হু আর ইউ? কে আপনি? কেন বারবার আমার কথা অমান্য করছেন? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকছেন। বলেছি না রুম থেকে বের হয়ে যেতে। আউট। লোকটার কথা শুনে মনার মা আশ্চর্য হয়ে গেল। তার মুখে আর নব্য করে বাক্য ওঠল না। মনার মায়ের মুখের ওপর জওয়ান শেখ দরজাটি সজোরে আটকে দিল। মনার মা মাত্রাতিরিক্ত কষ্ট পেল। সে নিজের জন্য চিন্তা করে না। কাজের লোকের সঙ্গে মানুষের চেয়ে ভালো ব্যবহার আর কি করবে? তার যত কষ্ট চন্দ্র মেয়েটার জন্য হচ্ছে। এতিম মেয়েটা। জগৎ সংসারে তার কেহ নেই। চন্দ্র বিছানার একটা কোনায় জড়সড় হয়ে বসা। লোকটা ওকে টেনে এনে বাথরুমে ঢুকিয়ে নিল। ওর ঠোঁটের লিপস্টিক আর কাজল সাবান দিয়ে থলে থলে পরিষ্কার করতে লাগলো। ঠোঁট খুঁজতে খুঁজতে বলে, আর কখনো যদি দেখি আমি ছাড়া অন্য কারোর জন্য ঠোঁটে লিপস্টিক পরতে, চোখে কাজল পরতে, তোর চোখ আমি তুলে ফেলবো, ঠোঁট পুড়িয়ে ফেলবো। ভয় আর শীতে কাঁপতে কাঁপতে দুদিকে না বোধকে মাথা নাড়ায় চন্দ্র। সে আর এসব পড়বে না। জওয়ান শেখ মনে মনে সন্তুষ্ট হলেও ব্যবহারে বুঝতে দিল না। চন্দ্রের দিকে এক সেট কাপড় দিয়ে লোকটা বেরিয়ে গেল। মিনা নামে একটা কাজের মেয়ে আছে। জওয়ান শেখ ওকে নিচ থেকে ডেকে আনলো শাড়ির ছাইগুলা পরিষ্কার করতে। মিনা যখন ছাইগুলা পরিষ্কার করছিল, চন্দ্র তখন সবে গোসল করে বেরিয়ে এসেছে। মেয়েটার চোখ দুটি রক্তজবান ন্যায় লাল। ঠোঁট দুটিও অসম্ভব রকমের লাল। এমনিতে ফর্সা মানুষ, তার ভিতরে এই হাল। মিনার ভয় করল। সে এমনিতে জওয়ান শেখকে বাঘের চেয়েও বেশি ভয় পায়। যে রাগ তার বাপু, এত রাগ মানুষের হয়। চন্দ্রের গায়ে সুতি একটা সালোয়ার কামিজ। সে সারা রুমে লোকটাকে খুঁজল। লোকটাকে গিয়ে পাওয়া গেল বেকনিতে। সিগারেট ফুঁকছে। অথচ বিয়ের পর লোকটা কখনো চন্দ্রের সামনে বসে সিগারেট ফুঁকেনি। চন্দ্র ধীরে ধীরে বেকনিতে যায়। তখন রাত মোটামুটি 8-9টা। সে ছো মেরে লোকটার পা দুটো চেপে ধরে কেঁদে ফেলে। আমায় মাফ করে দেন, অ্যাডভোকেট সাহেব। আপনার কথা অমান্য করাটা আমার মোটেও ঠিক হয়নি। আমি দোষী। ওগো অ্যাডভোকেট সাহেব, ক্ষমা করুন আমায়। দয়া করে আমার থেকে মুখ ঘুরিয়ে নিবেন না। আমার ভীষণ কষ্ট হয়। আপনি ছাড়া যে আপন বলতে আমার আর কেউ নেই। লোকটা ওর থেকে মুখ ঘুরিয়ে নেয়। আঙুলের ফাঁকে সিগারেট পুড়ে নিচে ছাই ঝরে পড়ছে। চন্দ্র সেদিকে এক পলক তাকিয়ে লোকটার নিরুত্তর মুখটার দিয়ে ও সুষিক্ত নয়নে চেয়ে থাকে। লোকটার গম্ভীর মুখ। ঠান্ডা গলায় ওকে আদেশ দিল, রুমে যাও। চন্দ্র অনুরোধ করে, আপনিও আসুন। লোকটা জবাব দেয় না। ওর মুখটার দিকেও তাকায় না। চন্দ্রের প্রচণ্ড কষ্ট হলো। এত রাগান্বিত লোক হয়। সে না হয় একটু ভুল করেই ফেলেছে। তার জন্য এমন রাগ না দেখিয়ে সুন্দর করে বুঝিয়ে বললেই হতো। ঘটনা এখানেই চুকে যেত। সে বুঝল লোকটার থেকে কোন জবাব পাবে না। তার আবারও কষ্ট লাগলো, বিনা দোষে দোষী সে। লোকটার থেকে জবাব না পেয়ে চন্দ্র বিছনায় গিয়ে শুয়ে পড়ল। বালিশে মুখ গুজে কাঁদছে সে। কিছুক্ষণের মাথায় লোকটা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রতিদিন ঘুমানোর আগে লোকটা চন্দ্রকে বুকে নিয়ে ঘুমোয়। ওকে আদর করে। ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়। গাল ধরে টানে। ওর পেটে চুমু খায়।
আজ আর সেসব কিছুই করছে না। ওকে বুকেও টেনে নেয়নি। চিত হয়ে বুকের ওপর এক হাত আরেক হাত কপালের মাঝে রেখে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। রাত গভীর, অথচ কারোর খাওয়া হয়নি। নিচ থেকে দুবার ডেকে গেছে, দুজনের একজনেও যায়নি। শেষে শাহনাজ নিজে এসে খাবার দিয়ে গেছে। খাবার দিয়ে গেলে হবে কি, খাবার দুজনের এজনেও ছয়নি। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো। চন্দ্র গা থেকে ওড়না সরিয়ে পাশে রাখল। এরপরে লোকটার মুখের ওপর ঝুঁকে বসল। লোকটা ঘুমিয়েছে, ঘন ঘন শ্বাস পড়ছে। সে লোকটার হাতটি বুকের ওপর থেকে সরিয়ে নিজে বুকের ওপর উঠে টান টান হয়ে শুয়ে পড়ল। রোজ লোকটার বুকের মধ্যে ঘুমাতে ঘুমাতে তার অভ্যেস হয়ে গেছে। এখন লোকটার বুকের মধ্যে না ঢুকলে তার ঘুম হয় না, ঘুম আসে না। ওর অমন পাগলামি দেখে লোকটা মনে মনে মিটমিট করে হাসে। সে আসলে ঘুমায়নি, দেখছিল মেয়েটা করেটা কি। চন্দ্র লোকটার নগ্ন বুকে না ঘষে ফ্যাস ফ্যাস করে কাঁদে। লোকটা হুট করে ওর চুলের মুঠিটা শক্ত করে চেপে ধরে ওকে বিছানার মাঝে চিৎ করে শুয়ে ওর ওষ্ঠজোড়া দখল করে নেয়। সেখানে সীমাবদ্ধ থাকেন না সে, ওর কোমল ওষ্ঠজোড়ার দাঁত দিয়ে কেটে সেখানেও হিংস্রতা চালায়। লোকটার হিংস্রতা সহ্য করতে না পেরে চন্দ্র বেশ শব্দ করেই কেঁদে ফেলে। আমার ওপর আপনার এত রাগ না? তাহলে মেরে ফেলুন, আমায় হত্যা করুন, তবুও অমন স্পর্শ করেন না, যে স্পর্শের সঙ্গে আমি কখনো পরিচিত নই। সবসময় আপনার নরম কোমল আদরে আমি অভ্যস্ত। লোকটা ওর ওষ্ঠজোড়া ছেড়ে ওর মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এর মধ্যে ওর জামাটা খুলে ওকে নিজের বুকের সঙ্গে 2 মিনিটের মতো চেপে ধরে রাখে। ওর চুলের মুঠিটা চেপে ধরে মাথাটা বুকের বাম পাশটায় টেনে নেয়। ওর ঠোঁটের ওপর ছোট করে একটা চুমু দিয়ে বলে, তোমায় তো সত্যি সত্যি মারব আমি পাখি। সেটা আমার প্রেমের বিষে, আমার ভালোবাসার বিষে। সেই বিষ তোমার রন্ধ্রে রন্ধ্রে আমি ছড়িয়ে দিব মেয়ে, তখন বুঝবে প্রেমের জ্বালা কিসে। শুনতে পাচ্ছ চন্দ্রানী, আমার বুকের উথাল পাতালতেও আমাকে এত জ্বালাও কেন তুমি? বলেছি না আমার কথা কখনো অমান্য করবে না। তোমার প্রতি আমি কঠোর হতে গিয়েও হতে পারি না পাখি। আর কখনো আমার অবাধ্য হইও না লক্ষ্মীটি, তাহলে তার ফল এর চেয়ে ভয়ঙ্কর হবে। চন্দ্র মাথা নাড়ে, ঠিক আছে। শেষ করেই লোকটাকে সে ডাকল, অ্যাডভোকেট সাহেব। খুব বলো পাখি, আমার দেহের প্রতিটা কোনায় কোনায় আপনার গভীর স্পর্শ চাই। আপনার প্রণয়ের জলে ভিজতে চাই আমি। দেন না আমার সর্বাঙ্গ একটুখানি ভিজিয়ে। সেধে সেধে মরতে কেন চাইছ পাখি? সইতে পারবেন না তুমি রাগ আজ গগনচুম্বী। যে মরণে আপনি আছেন সেটা মরণ নয়, আমার স্বর্গ। আজ তোমার জন্য এসব ভালো হবে না, সহ্য করতে পারবে না, কেঁদে দিবে। আমি পারবো, প্লিজ। সত্যি তো। মাঝপথে থামানো কিন্তু যাবে না। মাঝপথে থেমে যাওয়া আমার পছন্দ নয় পাখি। আমি তোমাতে অভ্যস্ত হতে চাই লক্ষ্মীটি। চন্দ্রের মুখ থেকে এই প্রথম তুমি শব্দটি শোনার সঙ্গে সঙ্গে লোকটার হৃদয়টা শীতল জলের মতন ঠান্ডা হয়ে এল। সেই সঙ্গে লক্ষ্মীটির ডাকটি যেন বুকের গহীনে গিয়ে স্পর্শ করল। তার রাগ ঝরে পড়া পুষ্পপাতার ন্যায় মস্তিষ্ক থেকে ঝরে সেখানে ফুরফুরেতা বের করল। মেয়েটাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় ভেতরটা তরঙ্গোচ্ছ্বাসের ঢেউ মতো উতাল পাতাল করছে। সে ওই নারীকে ছো মেরে বুকের মধ্যখানে নিয়ে আসে। ওর গোলদেশ সহ দেহের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় লেপ্টে দেয় আদুরে সব উষ্ণ ছোঁয়া। প্রতিটা স্পর্শে মিশে থাকে ভালোবাসার পরশ। সেই সঙ্গে গাঢ় থেকে সুগার হয় লোকটার ছোঁয়া। চন্দ্র হারিয়ে যায় লোকটার গভীর সব স্পর্শের মধ্যে। লোকটার স্পর্শ ধীরে ধীরে আরো গভীর হয়। উষ্ণ থেকে উষ্ণ, গভীর থেকে সুগভীর। বস্ত্রহীন দুটো দেহ একজন আরেকজনের প্রাণ হয়ে উঠেছে। ভালোবাসার স্বর্গে যেন বাস করছে 2 মেরুর 2টো প্রাণী। লোকটার বলিষ্ঠ চওড়া শরীরটার নিচাংশে পিষে একাকার চন্দ্র। তার নিঃশ্বাসেরা সব ফুসফুস করে পড়ছে। সেই সঙ্গে লোকটারও সুদীর্ঘ সুগভীর রজনীটা কাটে তাদের এভাবেই। ভোরের দিকে চন্দ্র গেল লোকটার জন্য কফি বানাতে। বাড়িটা অন্যদিনের তুলনায় আজ শান্ত। রান্নাঘরে টুকটাক শব্দ হচ্ছে। এই ডাইনিং রুমে চন্দ্র বসে বসে কফি বানাচ্ছে। ফুটন্ত পানিতে রেডিমেড কফি মিক্সিং করছিল, তখনই ইলার আগমন ঘটল। মেয়েটা চঞ্চল, কিছুটা ঋতুর মতো। হঠাৎ তার অপ্রত্যাশিতভাবে মরুতের মতো আগমন ঘটে। ইলার হাতে বড়ই, তা চিবুচ্ছে আর চন্দ্রকে দেখছে। চন্দ্রকে আপাদমস্তক দেখে মৃদুসুরে সুথাল, কি ব্যাপার হো? মানুষ ঝগড়া কাইজা করলে সকাল সকাল গোসল করে, তোমরা দেখছি কোন কিছুই বাদ রাখো না। মারামারি কাটাকাটি বাদ দিয়ে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছ। সত্যি করে বলো তো কাহিনী কি? কফির মগে চিনি মিশাতে মিশাতে চন্দ্র জবাব দিল,
কেন ঝগড়া হলে কি স্বামী স্ত্রী রাতের রোমান্টিক মুহূর্ত পার করতে পারত না? এমন বিধান কোথাও লেখা আছে? ইলা কিছুক্ষণ ভেবে বলে, তা ঠিক। কিন্তু তুমি আগের থেকে বেশ চালাক হয়ে গেছো ভাবি। চন্দ্র থতমত খেয়ে বসল। কেউ মুখের ওপর এমন করে বলে, সত্যিই কি সে চালাক হয়ে গেছে? তার ভাবনার মধ্যে জাওয়াত এলো। টুকি বলেই সে হেসে দিল। চন্দ্রসহ ইলা চমকে গেল। চন্দ্র যদিও জাওয়াতকে ধমক টমক কিছু দিল না, কিন্তু ইলা ছাড়বার পাত্রী নয়। সে বেশ আচ্ছা করে চোখ রানিয়েছে। জাওয়াত পরোয়া করেনি। গতকাল রাতের রাজার বার্থডে ছিল। সে সেখানে ছিল। হাতে তার একটা গিটার। মাঝে মধ্যে গান করা হয়। জাওয়াত গলা টানা দিয়ে দেখল চন্দ্র কফি বানাচ্ছে। সে ছো মেরে চন্দ্রের হাত থেকে কফিটা কেড়ে নিয়ে চুমুক বসাল। চন্দ্র হতবাক। সে জাওয়াদের এমন কাণ্ডে ভারী চমকিয়েছে। মানুষ এমনও হয়। সব আচরণ উদ্ভট। জাওয়াদ চন্দ্রকে চোখ মেরে দিল। কি গো আসমানের চাঁদ, তোমার কফি খেয়েছি বলে রাগ করছো? তুমি রাগ করো না, ঠিক আছে। ছোট করে একটু অভিমান করো। আমি মাইন্ড করব না। আচ্ছা, তোমাকে একটা সকাল সকাল গান শোনাই। কথাটা শেষ করেই চন্দ্রকে বলতে আর সুযোগ দিল না। হড়বড় করে গিটারের তারে আঙুলের নৃত্য করে চোখ দুটি চন্দ্রের মুখটার দিকে নিবন্ধ করে গান গাইতে শুরু করে দিল। দুধে আলতা বদন তোমার, চন্দনের সুভাষ ভরা, দুটো দ্বিগল কাজল আখি, যেন মেঘের কাজল পরা। জাওয়াদ। শাহানাজের ডাক শোনা মাত্রই জাওয়াদ মাঝপথে থেমে গেল। গিটারের তারে তার হাত থেমে গেল। পিছু ঘুরে শাহানাজকে এক পলক দেখে বলে, ও তুমি ডিস্টার্ব করো না তো? আসমানের চাঁদকে গান শোনাচ্ছি। জাওয়াদ, তুমি চন্দ্রের থেকে দূরে থাকো। এতেই তোমার ভালো হবে। কথাটি একটু কঠিনই শোনা গেল। শাহনাজ এবার চন্দ্রকে আদেশ দিল, তুমি যাও। চন্দ্র নীরবে জাওয়াদের পাশ কাটিয়ে চলে গেল। সেদিকে এক পলক তাকিয়ে শাহনাজ ফুস করে শ্বাস ফেলল। সে রান্নাঘরের দিকে চলল। জাওয়াদ দুজনের আচরণে হতভম্ব। সে ইলাকে ফিসফিস করে বলে, কাহিনী কি হয়েছে বলতো? সবাই আমার সঙ্গে এমন করছে কেন? আমি কি কিছু করলাম? ইলা কপট রাগ দেখিয়ে বলে, করবে না। তুই আরেক ব্যাটার বউয়ের পিছু পিছু ঘুরিস কেন? তার বউ কাজল পরে না চন্দন পরে তোর এত দরকার আছে? জাওয়াদ অবাক নেত্রে ইলার মুখটার দিকে দৃষ্টিপাত করে। এর আগেও ইলা এমন কথা একবার বলেছিল। সেদিন সে হেসে উড়িয়ে দিলেও আজ দিল না। তার মনে হচ্ছে সবাই তার থেকে কিছু একটা আড়াল করছে, গোপন করছে। জাওয়াদ ইলাকে চেপে ধরল। ইলাপু, কি হয়েছে? সত্যি করে বলো। সবাই এমন ভার ভার কেন? কিছুই হয়নি। জওয়ান শেখ বিয়ে করেছে। মুখ ফুসকে সত্যিটা বলেও ইলা আহাম্মক হয়ে গেল। এবার জাওয়াদ যদি জিজ্ঞেস করে বউকে, তখন ঘটনা ঘটল ঠিক তাই। জওয়ান শেখের বিয়ের খবর শুনে জাওয়াদের খুশি দেখে কে সে দৌড়ে জওয়ান শেখের রুমের দিকে যাচ্ছিল। মাঝপথে ইলা জাওয়াদকে থামিয়ে দিল। চেঁচিয়ে ডেকে বলল, জাওয়াদ, তুই ভাইয়ার রুমে যাস না। সইতে পারবি না। জাওয়াদ হাসি হাসি মুখটা নিয়ে পিছু ঘুরে ইলার দিকে তাকায়। সইতে পারবো না মানে কি? তুই জানিস ভাইয়া কাকে বিয়ে করেছে? কাকে আবার? তার মতন কোন গম্ভীর এক নারীকে। বলেই জাওয়াদ অধর ছড়িয়ে হাসে। ইলা হেঁটে জাওয়াদের কাছে যায়। জাওয়াদের চুল টেনে বলে, তুই এত সরল কেন জাওয়াদ? জানিস না দুনিয়াতে সরলরা ঠকে বেশি। আমি ঠকব না, পাক্কা প্রমিজ। এখন ভাইয়ার বউটা দেখে আসি। নতুন করে তাকে দেখবে কি? সে যে তোরই পরিচিত। পরিচিত? হ্যাঁ পরিচিত। সে যে আর কেউ না ভাই, তোরই আসমানের চাঁদ মিসেস চন্দ্রশেখ। ইলার কথা কানে ঢোকা মাত্রই মনে হলো জাওয়াদের গোটা মাথা জুড়ে বজ্রপাত পড়ল। তার চরণদ্বয়ে তুলছে। সমগ্র শরীরটা ভূমিকম্পের ন্যায় দুলে দুলে উঠছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? এ যে অসম্ভব। কখনোই সম্ভব না। সে ছলো চোখে ইলার দিকে চোখ ফেলে বলে, মজা করছো না ইলামু? প্লিজ মজা করো না। সে যে আমার একটাই আসমানের চাঁদ, আর কারণ না। ইলা জাওয়াদের পিঠে ঠাস করে একটা চট বসিয়ে কেঁদে ফেলল। অসভ্য, তোর সঙ্গে আমি মজা করব কেন? তুই কি আমার বেয়াই লাগিস? প্লে বয়ে ছিলি, প্লে বয় থাকতি। এক নারীতে আসক্ত হতে গেলি কেন? এখন গাছের সঙ্গে ঝুলে মর। বড় ভাইয়ের বউকে ভালোবাসে। ছিহ, যা দূর হ। জাওয়াদের গাল গড়িয়ে জলধারা নামে। সে ইলার কথা কানে ঢোকায় না। দ্রুত সে দৌড়ে সিঁড়ি বেয়ে দোতলার দিকে উঠে যায়। সেখানে থেকে সোজা চিলেকোঠার সামনে এসে থেমে পড়ে। দেখে চন্দ্র জানলা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। জাওয়াদের উপস্থিতি পায় সে, তবে দৃষ্টি ঘুরায় না। সেই অবস্থাতেই বলে, তোমার অপেক্ষায় ছিলাম। জাওয়াদের সাস্টান অবস্থা। দৌড়াতে দৌড়াতে তার বুকটা ধরফর করতেছে। শরীর কাঁপতেছে। সে চন্দ্রের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। শুধায়,
তোমাকে আমি পছন্দ করতাম, তুমি তা জানতে না। জানতাম। তাহলে এমনটা কেন করলে? আসমানের চাঁদ, যাকে বুকে জায়গা দিয়েছি, তাকে প্রতিদিন বড় ভাইয়ের বিছানায় কিভাবে দেখব? কিভাবে সহ্য করব আমার আসমানের চাঁদের গায়ে বড় ভাইয়ের স্পর্শ? জবাব দেও পাষাণী নারী। চন্দ্র জাওয়াদকে উচ্চশব্দে ধমক দিয়ে ওঠল। জাওয়াদ। চন্দ্রের ধমকে জাওয়াদ আজ দমে না। সে উন্মাদের ন্যায় হাসে, চোখ দুটি জলে টইটম্বুর। আজ তোমার ধমকে আমি থামছি না, আসমানের চাঁদ। তোমাকে দেখেছি সবার প্রথমে আমি। তোমার প্রেমে পড়েছিও সবার প্রথমে আমি। আর শেষে এসে কিনা জওয়ান শেখ ছক্কা মেরে দিবে। এমনটা হতে পারে না আসমানের চাঁদ। কিচ্ছুতে হতে পারে না। কেন এমনটা করলে তুমি? আমার চোখে তোমার জন্য তুমি ভালোবাসা দেখতে পাওনি। বলো আসমানের চাঁদ, বলো। কথাটা বলতে বলতে জাওয়াদ রাগে কাঁপতে কাঁপতে চন্দ্রের পিঠের সঙ্গে মিশে দাঁড়ালো। চন্দ্রের অস্বস্তি হলো। জাওয়াদ, প্লিজ দূরত্ব বজায় রাখো। পারবো না আসমানের চাঁদ, কিছুতে পারবো না। দূরত্ব বজায় রেখে আজ তুমি অন্য কারোর হয়ে গেছো। তোমাকে আমি হারাতে চাই না। তুমি আমার সেই সুর, যাকে খুঁজে খুঁজে আমি পেয়েছি। প্লিজ চন্দ্র, তুমি বলো না তুমি আমার। শুধু এতটুকু শুনতে চাই। তোমার এতটুকু জবানবন্দিতে পুরো দুনিয়ার সঙ্গে আমি লড়তে পারবো। বল না পাষাণী। চন্দ্র খামছে। তার জবান কাঁপছে। জাওয়াদ তাকে জানলার সঙ্গে মিশিয়ে ধরেছে। নড়বার পথ নেই। সে জাওয়াদকে ঠেলেও সরাতে পারছে না। ছেলেটা যেন আজ উন্মাদ হয়ে এসেছে। চন্দ্র অনুরোধ করল, জাওয়াদ, প্লিজ সম্মান দেও। আমি তোমার বড় ভাইয়ের বউ। দুঃখিত, মানতে পারলাম না। তুমি কারোর হতে পারো না, আসমানের চাঁদ। কারোর না। তুমি শুধু আমার। এতদিন আমি অপেক্ষাই করে গেছি। তুমি যাতে আমাকে বোঝ, এজন্য অনেক সময় দিয়েছি। কিন্তু আর না। এখন থেকে আমার অধিকার আদায় করে নিব। বিয়ে হয়েছে, তাতে কি? তুমি ভাইয়াকে ডিভোর্স দিবে। ভাইয়া তোমাকে কিছু বলবে না। আমার জন্য ভাইয়া সব কিছু করতে পারে। তুমি শুধু এতটুকু করো আসমানের চাঁদ। বাকিটা আমি বুঝে নিব। চন্দ্র আবারও ধমক দিয়ে ওঠল। জাওয়াদ, চর খেতে না চাইলে আমার ঘর থেকে বেরিয়ে যাও। তুমি কি ভাইয়ার সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেসি করেছ? জাওয়াদের করা প্রশ্ন শুনে চন্দ্র স্তব্ধ হয়ে যায়। তার হাত পা রীতিমতো কাঁপছে। চেনা জাওয়াদের একই অপরিচিত রূপ। সে ভাবতে পারছে না। হাতটি আপনা আপনি জাওয়াদের গালের দিকে এগিয়ে যায়। ঠাস করে একটা জাওয়াদের গালে চর বসিয়ে দিল। অসভ্য। আর কখনো এই মুখ তুমি আমায় দেখাবে না। বের হও আমার চোখের সামনে থেকে। জাওয়াদ চন্দ্রের কোন কথা কানে ঢুকাল না। এই প্রথম সে চন্দ্রের শরীর স্পর্শ করে। তাও জোরপূর্বক। চন্দ্রের অনুমতি ছাড়াই। সে জোরাজোরি করে চন্দ্রের কোমর চেপে ধরে চন্দ্রের গালে একটা চুমু বসিয়ে চন্দ্রকে ছেড়ে দেয়। দরজা দিয়ে বাহিরে বেরিয়ে যেতে যেতে বলে, তোমাকে একজন পুরুষ কেন, শত শত পুরুষ যদিও ছয়, তবুও তোমাকে আমার লাগবে আসমানের চাঁদ। তোমাকে একদিন সময় দিচ্ছি। কি করবে ভাবো। কথাগুলি বলেই জাওয়াদ চলে যায়। পরপুরুষের স্পর্শে চন্দ্রের পুরো শরীর ঘৃণায় প্রেরি করছে। সে জলদি বাথরুমে ঢুকে গালটা খসে খসে ধুয়ে আসে। তার বুক ফেরে কান্না আসে। সে কাঁদল। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। বরাবরই সে কেন এসবের মুখোমুখি হয়, ভুক্তভোগী হয়? তার সঙ্গেই কেন এমন হয়? সে চায় না দুই ভাইয়ের মধ্যে কোন রকম তাকে নিয়ে গন্ডগোল হোক, ঝামেলা হোক। তখন দিন শেষে দোষ এসে পড়বে তার ঘাড়ে। সবাই তার দিকে আঙুল তুলবে। বলবে, এই মেয়ে ভালো না। দুভাইয়ের মধ্যে গন্ডগোল বাঁধিয়েছে। সে এখন কি করবে? কোথায় যাবে? কার কাছে বলবে এসব? আজকের সকালটা ছিল কিছুটা অন্য রকম। মৃদু হাওয়া, মনমরা, আর অলস অলস একটা প্রভাত। ঠিক কিসের যেন এক কমতি। তার মধ্যে সকাল থেকে নভে চলছে গুরুম গুরুম মেঘদের গর্জন। এমন মন্দ একটি সকাল চন্দ্রের ভালো লাগলো না। সকাল থেকে তার মনটা অপ্রত্যাশিতভাবে প্রচণ্ড খারাপ। খাবার টেবিলে সে যখন খেতে বসেছিল, বারবার অমনোযোগী হয়ে পড়ছে। আজকাল তার খুব পিপাসা লাগে না। জওয়ান শেখের পাশে চন্দ্র বসা ছিল। খাবারে তার মোটেও মনোযোগ ছিল না। কেবল খাবারের ভেতরে সে আঙুল নাড়াচ্ছে, যেটা জওয়ান শেখের সূক্ষ্ম দৃষ্টিকোণে স্পর্শ পড়ল। সামিন শেখের চোখেও পড়েছে। জওয়ান শেখ আপাতত ফোনে কথা বলতে ব্যস্ত। চন্দ্রকে তেমন কিছু বলছে না। তবে মেয়েটার অপ্রতিরোধ্য উদ্বেগ মুখটা তাকে বারংবার অন্যমনস্ক করে দিচ্ছিল, যেটা তার মস্তিষ্কের চিন্তাধারা বিচ্ছিন্ন করে দিয়ে চন্দ্রের দিকে ঘুরিয়ে আনছে। জাওয়াদ বসেছে চন্দ্রের মুখোমুখি হয়ে। সে খাচ্ছে, পাশাপাশি আচোখে চন্দ্রের মুখটা দেখে। চন্দনের মতো মুখটা আজ বড়ই মলিন। সেখানের হাসির ঝঙ্কার নেই। নেই বরাবরের মতন প্রাণোচ্ছল অপ্রতিম চঞ্চলতা।
সে জানেও কেন নেই। আপাতত নীরব রইল। রাতে ধরবে আবার। সামিন শেখ পরোটা মুখে ভরে বিনয়ের সঙ্গে চন্দ্রকে প্রশ্ন করল, তোমার মায়ের নাম যেন কি? চন্দ্র বিনীত স্বরে জানতে চাইল। আমার। সামিন শেখ মাথা নাড়ল। হ্যাঁ, মোর্শেদা। সে ও তোমার মতো এমন ছিল। মানে তোমার গায়ের মতন তার রং ছিল। চন্দ্র খানিকটা বিব্রত হল। অস্বস্তিও লাগল। তবে সেটা প্রাকৃত করল না। বলল, আম্মা আমার তদপেক্ষায় সুন্দর ছিল। আমার মতো সে ভীতু আর বোকা ছিল না। একাই তিনজন পুরুষের সঙ্গে লড়াই করার মতো তার সক্ষমতা ও শক্তি ছিল। খাবার টেবিলে সবাই বেশ আগ্রহ নিয়ে চন্দ্রের কথা শোনে। বেশি আগ্রহ ইলার। মনে মনে চন্দ্রের মায়ের প্রতি তার একটা আলাদা ভালো লাগা সম্মান কাজ করে। সামিন শেখ মশকরা করে বলে, এমন ঘটনা বড়ই বিরল। একজন নারী তিনজন পুরুষের সঙ্গে লড়াই করে। চন্দ্র আজ স্বয়ং সামিন শেখের সঙ্গে তর্কে জড়াল। তার মায়ের কথা মনে উঠলে সে যেন কেমন একটা হয়ে যায়। তার ভেতরে তখন বারুদ জ্বলজ্বল করে জ্বলে ওঠে। সে কিঞ্চিত বিনয়ের সঙ্গে গলায় একটু তেজ মিশিয়ে বলে, আমার আম্মা আর 10টা সাধারণ নারীর মতো ছিল না। সে ছিল সপ্রতিভ সংগ্রাম করা একজন নারী। তার সঙ্গে কথায় যেটা পুরুষ খুব কমই ছিল। খাবার টেবিলে পিনপিনে নীরবতা বহে। প্রতিটা মানুষ চন্দ্রের মুখের দিকে উদ্গ্রীবতার সঙ্গে তাকিয়ে রইল। কেউ কল্পনা অবধি করেনি চন্দ্র এমন শক্ত কথা বলবে। ইলা একটা জিনিস লক্ষ্য করেছে, চন্দ্রের মায়ের ব্যাপারটা এলে চন্দ্র কেমন যেন একটা হয়ে যায়। যেন তার ভিতরে তখন দ্বিতীয় কেউ বাস করে। সামিন শেখ আবারও সুথাল, তোমার বাবা কি কাজ করত? তিনি একজন মেজর ছিলেন। মেজর? মেজর জাহিয়ান চৌধুরী। নামটা শুনে সামিন শেখ চমকে ওঠেন। আর চোখে এক পলক জওয়ান শেখের দিকে চাইল। আপাতত জওয়ান শেখ খেতে ব্যস্ত। ভিতরে কি চলছে বোঝার কোন উপায় নেই। সামিন শেখ চন্দ্রের বাবার নামটা শুনে জওয়ান শেখের দিকে কেন বা তাকিয়েছে সেটাও যেন একটা অজানা রহস্য। চন্দ্র আর খাবার খেল না। সে উঠে গেল। বেসিনে হাত ধুতে ছিল। তার পিছু পিছু জাওয়াদও উঠে গেল। চন্দ্রের পাশাপাশি দাঁড়িয়ে বলল, মনে আছে তো ঠিক আজ রাতটায়? জাওয়াদের কথা আর ঠোঁটের কোণের হাসি চন্দ্রকে ক্ষণকালের মধ্যে চিন্তিত আর মনমরা করে দিল। ওইদিকে খাবার টেবিল থেকে ওদের লক্ষ্য করে যাচ্ছে সুচালো দুটো অক্ষিকট। তাৎক্ষণিক জাওয়াদ তার পিছনে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি পেল। পিছু ঘুরে দেখল স্বয়ং জওয়ান শেখ তার পিছন বরাবর দাঁড়ানো। সে খানিকটা বিব্রত অনুভব করল। চন্দ্রের নিচু বদনটির দিকে এক পলক তাকিয়ে নৈশব্দে চলে যাচ্ছিল। তখনই সে শুনতে পেল বেসিনে হাত ধুতে ধুতে জওয়ান শেখ তাকে ডাকছে, জাওয়াদ। জাওয়াদের চঞ্চল পা দুটো ওখানেই তৎক্ষণাৎ থেমে পড়ে। পিছু ঘুরে সে প্রত্যুত্তরে জবাব দিল, জি ভাইয়া। শোন, চন্দ্রের থেকে তুই দূরে থাকবি। কথাটি বলে জওয়ান শেখ চন্দ্রকে আদেশ দিল, তুমি আমার সঙ্গে এসো। চন্দ্র জাওয়াদের দিকে তাকালো না। সে জওয়ান শেখের পিছু পিছু মুখ নিচু করে চলে গেল। জাওয়াদের চোখে মুখে অম্বরচুম্বিত বিস্ফোরণ। কিংকর্তব্য বিমূঢ় সে। যে ভাই তার জন্য পারলে জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দেয়, আজ সে কিনা তাকে চন্দ্রের থেকে দূরে থাকতে বলছে। তাহলে কি নারীর সঙ্গ তাকে বদলে দিল? এ যে অসম্ভব। রাতের দিকে জওয়ান শেখ চন্দ্রকে জিজ্ঞেস করল, জাওয়াদ কি তোমায় ডিস্টার্ব করে? চন্দ্র চোখ তুলে সরাসরি লোকটার মুখটার দিকে এক চিমটি তাকালো। লোকটার মুখটা আজ জলদগম্ভীর গম্ভীর। ভেতরে কি চলছে কে জানে। সে চাইল না ভাইয়ে ভাইয়ে বিবাদ বিরোধ, অনৈক্য সৃষ্টি করতে। সে অন্তর্মুখী মানুষ। তার সঙ্গে মিল্লু বহুর্মুখী মানুষের দেখা। সে শান্তি চুক্তি চায়। এসব ঝড় ঝঞ্ঝাটে যেতে ইচ্ছুক নয়। গোপনে আড়াল করে নিল সত্যটি। মিথ্যের আশ্রয় নিয়ে নরম গলায় বলে, না, সে আমায় বোনের নজরে দেখে। জওয়ান শেখ চন্দ্রের মুখের কথা বিশ্বাস করল না। বিশ্বাসের যোগ্য ছিল না। এর ব্যাখ্যা করতে গেলে অনেক কিছুই বিবরণসহ উল্লেখ করতে হয়। আপাতত ওসবে যেতে ইচ্ছুক নয় সে। উপর থেকে তাকে ভালো দেখালেও ভেতরের সত্তাটা তার অশান্ত, উচ্ছৃঙ্খল। এতদ্ব্যতীত তার মেজাজ চন্মনে। সে চন্দ্রকে বুকে টেনে আনে। বলে, তুমি জাওয়াদের থেকে দূরে থাকবে। তুমি ওকে ভাই ভাবলেও ওর চোখের ভাষা অন্য কিছু বলে। ছোট মানুষ। আমি চাই না ওর গায়ে হাত তুলতে। তাই তোমাকে সতর্ক করছি। এখন ঘুমাও। চন্দ্র মাথা নাড়ায়। ঠিক আছে। রাতের খাবারের পর মনার মা একবার সামিন শেখের ঘরে গেল। লোকটা দুদিন যাবৎ রুমেই থাকে। বাহিরে বের হয় না। মনে বোধহয় কষ্ট পেয়েছে। মনার মা সামিন শেখকে একটা পান বানিয়ে দিল। অনেকদিন পর সামিন শেখ পান খেলেন। তার ভাজা থাকতে রোজ খেত। সেও গেল, পান খাওয়াও বন্ধ হলো। মনার মা সামিন শেখকে বলে, চাচা,
চন্দ্রের ওপর রাগ করে থাকবেন না। মেয়েটা নির্দোষ, সে ভুক্তভোগী। আপনি তো জানেন জওয়ান শেখের কথা। চন্দ্রকে রাজি হতে সে বাধ্য করেছিল। মেয়েটা আসলে নিরুপায় ছিল, বাধ্য হয়ে রাজি হয়েছে। সামিন শেখ বুক চিরে ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। জওয়ান শেখ বিয়ে করেছে তা নিয়ে আমার একটুও আপত্তি নেই। আমার টেনশন হচ্ছে ওই সরল অনাথ মেয়েটাকে নিয়ে। জওয়ান শেখকে উপরে যেমন দেখো, সে আসলে তেমন না। সে যে কতটা ভয়ঙ্কর, হিংস্র, মনের মাতা যদি তুমি জানতে, ভয়ে তোমার শরীরে লোম দাঁড়িয়ে যেত। জওয়ান শেখ হলো ঘুমন্ত এক সিংহ, যার হিংস্রতা বর্বরচিততা চন্দ্রের মতো নারী সহ্য করতে পারবে না। চন্দ্রকে সে বন্দিনীর মতো নিজের খাঁচায় আটকে রাখবে। মেয়েটা বেশ সরল, আর এই সরল মেয়েটাকে জওয়ান শেখ তার হাতের পুতুল বানিয়ে নাচাবে। আমি চাইনি চন্দ্র আঘাত পাক, কষ্ট পাক। তার মধ্যে জওয়ান শেখের শত্রুর সংখ্যা কম নয়। বেশিরভাগই সন্ত্রাসীগুলা তার বড় রকমের শত্রু। এরা যখন জানবে জওয়ান শেখের বিবাহিত সুন্দরী অল্পবয়স্কা একজন স্ত্রী আছে, তখন তারা চন্দ্রকে ঢাল বানিয়ে জওয়ান শেখকে হেনস্থা করবে। মাঝখান থেকে চন্দ্র হবে ভুক্তভোগী, যেটা আমি চাইনি। আমি না চাইলে হবে কি? যে চাওয়ার তার চাওয়া হয়ে গেছে, বাকিটা এখন সৃষ্টিকর্তা বুঝবে। মনার মা আর কিচ্ছু বলল না। জওয়ান শেখ কতটা ভয়ঙ্কর তা তো গতরাতেই দেখা শেষ। এর মধ্যে দুদিন কেটে গেল, জাওয়াদ নতুন করে আর কোন ঝামেলা সৃষ্টি করল না। চন্দ্রও ভাবল জাওয়াদ মনে হয় তার ভুল বুঝতে পেরে ভালো হয়ে গেছে, মেনে নিয়েছে সে মহাসত্যিটা। চন্দ্র খুশি হলো। সে গেল একটু চিলেকোঠায়। তার দুটো বই আর এক সেট কাপড় ছিল, ও গুলি নিয়ে আসতে। আসার সময়ে হুট করে জাওয়াদকে দরজার কপাটের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ানো দেখল। চন্দ্র বজ্রপাতের ন্যায় চমকে গেল, সাংঘাতিক ভয়ও পেল। ভয়ের মাত্রা এতই বেশি ছিল যে তার হাত থেকে বইয়ার কাপড় নিচে পড়ে গেল। সে ভয়ে ভয়ে 2 কদম দূরত্বে সরে গেল। জাওয়াদের আচরণ মোটেও সুবিধার না, উচ্ছৃঙ্খল। তাকে নেশাখোরের মতো দেখাচ্ছে। চন্দ্রের ভয় ভয় করছে। জাওয়াদ এক পা করে চন্দ্রের দিকে এগিয়ে আসে। চন্দ্র পিছু হাঁটে। আজ যে মহাপ্রলয় হবে তা সুনিশ্চিত। জাওয়াদ সামনে হেগোতে হেগোতে বলে, আসমানের চাঁদ, তুমি ভয় পাচ্ছ কেন? প্লিজ ভয় পেও না, আমি তোমার কোন ক্ষতি করব না। জাওয়াদের কথায় সে আশ্বস্ত হতে পারে না। তার ভয়ের মাত্রা তিরতির করে বাড়তে থাকে। ওইদিকে জওয়ান শেখ বাড়িতে না, আসবে কয়েক ঘন্টার পর বলে গেল। এর মধ্যে যদি জাওয়াদ বড় ধরনের কিছু করে বসে, তখন। এমনিতে বাহিরে বড় বৃষ্টি বইছে, তার মধ্যে বজ্রপাতের প্রতিটা ধ্বনির সঙ্গে সঙ্গে চন্দ্রের বক্ষস্থল ড্রিম ড্রিম করে কম্পনিত করে ওঠে। তার কলিজায় যেন পানি নেই, এত ভীত সন্ত্রস্ত মুখোশ তার। চন্দ্র পিছু হটতে হটতে একটা সময় দেওয়ালের সঙ্গে গিয়ে ঠেকে পড়ে। আর কোথাও নেই পালানোর রাস্তা, সব যেন বন্ধ। জাওয়াদ চন্দ্রের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়ে। পকেট হাতিয়ে একটা কাগজ বের করে সে। টেবিলের ওপর কাগজটি রেখে সে চন্দ্রের হাত টেনে এনে বলে, স্বাক্ষর করো চন্দ্র। চন্দ্র কম্পিত অধরে জানতে চাইল, কিসের কাগজ এটা? ডিভোর্সের। কথাটা শ্রবণ শক্তিতে প্রবেশ করা মাত্রই চন্দ্রের মাথাটা যেন ছনছন করে ওঠল। গোটা একটা নভে ভেঙে পড়ল যেন তার সর্বাঙ্গে। তার চরণতলে থেকে অথই শূন্যতা। সে আচমকা জাওয়াদকে বড় রকমের একটি ধমক দিয়ে বসল। জাওয়াদ। জাওয়াদ চন্দ্রের কোন ধমক কর্ণপাত করল না। সে চন্দ্রের হাত টেনে স্বাক্ষর করাতে চায়। চন্দ্র জাওয়াদের হাত থেকে নিজের হাত ছুটানোর চেষ্টা করে, পারে না। পুরুষের শক্তি বলে কথা, সেখানে তার নারীশক্তি অতি ঠুনকো। তার মধ্যে জাওয়াদ সর্বশরীরের শক্তি প্রয়োগ করে যেন তার হাত চেপে ধরেছে। এত শক্তি অপচয় করছে সে। চন্দ্রের কান্না পেল ভীষণ। সে কেঁদেও দিল। জাওয়াদের কাছে করজোরে অনুরোধ করল, এমনটা করো না জাওয়াদ, প্লিজ এমনটা করো না। জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না। যেখানে আমার মনে তোমার জন্য কোন অনুভূতির সৃষ্টি হয়নি, সেখানে তোমার জন্য ভালোবাসা আসবে কি করে? ভাইয়ার প্রতি তো তোমার ঠিকই এলো আসমানের চাঁদ, তাহলে আমার বেলায় এত অবহেলা কেন? তোমাকে আজ স্বাক্ষর করতেই হবে। জাওয়াদ জোরাজোরি করতে থাকে। চন্দ্র ঠোঁট ভেঙে কেঁদে দেয়, প্লিজ ভাই, আমি তোমার পায়ে ধরি, তবুও অমনটা করো না। সৃষ্টিকর্তার লানত পড়বে যে। জাওয়াদ উল্টো বলল, তুমি আমার পা ধরবে কি আসমানের চাঁদ? আমি ধরছি। বলেই জাওয়াদ চন্দ্রের পায়ের কাছে বসে পড়ল। চন্দ্রের পা দুটো ছো মেরে তার বুকের সঙ্গে মিশিয়ে ধরল। তোমার নিজেকে আমায় ভিক্ষা দিয়ে দেও আসমানের চাঁদ। ভিক্ষা চাইছি তোমাকে, দেও না গো, প্লিজ দেও, প্লিজ।
কথা দিচ্ছি, নিজের রক্ত বিক্রি করে হলেও তোমাকে সুখে রাখবো। কখনো তোমার চোখে জল আসতে দিব না। তুমি শুধু আমাকে একটু ভালোবাসবে, তাহলেই হবে। আমার আর কিছুই চাই না, আসমানের চাঁদ, আর কিছুই চাই না। শুধু তোমাকে চাই। চন্দ্র জাওয়াদের থেকে তার পা জোরপূর্বক ছাড়িয়ে আনে। সে বিনীত স্বরে জাওয়াদকে বোঝায়, দেখো ভাই, আমি বিবাহিত। তোমার বড় ভাইয়ের বউ হই। এসব কথা তোমার দ্বারা শোভা পায় না। তোমার ভাই তোমাকে কত বিশ্বাস করে, স্নেহ করে। তার বিশ্বাস এভাবে ভেঙে দিও না। মনে কষ্ট পাবে। জাওয়াদ উল্টো চন্দ্রের নিকট আকুতি বিনতি করে, একবার দীর্ঘশ হয়ে গেলে ভাইয়া তোমায় কিছু বলবে না। চন্দ্র অবাক হয়। সে কিছুটা রাগে দুঃখে চেঁচিয়ে ওঠে, তোমার মতো স্বার্থপর পুরুষ লোক আমি একটাও দেখিনি। দরকার পড়লে আমি বিধবা হব, তবুও তোমার মতো কাউকে জীবনে জড়াবো না। সেখানে তো ডিভোর্স পরের অংশ। জাওয়াদ ফুস করে হতাশাজনক শ্বাস ফেলল। বুঝেছি, তুমি আমার কথা শুনবে না। জোর তোমাকে করতেই হবে। চন্দ্র দ্রুত দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। জাওয়াদ ছো মেরে চন্দ্রের হাতসহ ওনা টেনে ধরল। চন্দ্র মাত্রাতিরিক্ত রেগে গেল। শক্ত গলায় শাসাল সে, ওনা ছাড়ো জাওয়াদ। ছেড়ে দিব। তোমার সম্মানহানি করার আমার কোন ইচ্ছে নেই। আমি তোমাকে হালাল রূপে পেতে চাই। সাইন করে দেও লক্ষ্মীটি। আমি তোমাকে আর বিরক্ত করব না। চন্দ্র সাইন করতে রাজি হলো না। জাওয়াদ হাল ছাড়ল না। সে চন্দ্রকে আচমকা হ্যাচকা টানে টেবিলের বরাবর নিয়ে আসে। চন্দ্রের পিছনে দাঁড়িয়ে চন্দ্রের হাতে জোরপূর্বক কলম ধরিয়ে সাইন করতে বলে। চন্দ্র করে না। সে জাওয়াদকে পিছন থেকে ধাক্কিয়ে সরিয়ে দিতে চায়, পারে না। তাদের মধ্যে একসময়ে চলে ধস্তাধস্তির লড়াই। সেই ধস্তাধস্তির মধ্যে শোনা গেল একটি গম্ভীর ঝাঁঝাল গলা, ওকে ছেড়ে দেও জাওয়াদ। ভীষণ ঠান্ডা গলা, অথচ কোথাও যেন একটু তেজ থেকে যায়। ঝড় আসার আগে প্রকৃতি যেমন গুমট একটা ভাব থাকে, ঠিক তেমন। জাওয়াদ অবাক হয়ে পিছু ঘুরে দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং জওয়ান শেখ, যার চোখ দুটি জ্বলন্ত অগ্নি। ক্রোধে যেন বাদামি মণিজোড়া জ্বলজ্বল করছে। ভেতরের বৈশানর বাহিরে বেরিয়ে আসতে চাইছে। জাওয়াদ আজ তার ভাইয়ের কথা কানে তুলল না। তাকে দেখে ভীতু হলো না। চন্দ্রের হাতও ছাড়ল না। চন্দ্র জওয়ান শেখকে দেখে কেঁদে ফেলল। ফুপিয়ে ওঠল সে, বলল, আমাকে বাঁচান আপনি, অ্যাডভোকেট সাহেব। দেখুন না জাওয়াদ কি ছেলে মানুষই করছে। আপনি ওকে একটু বোঝান। জাওয়াদ চন্দ্রকে তাড়া দেয়, স্বাক্ষর করো তুমি। ভাইয়া কিছু বলবে না। জওয়ান শেখ আবারও জাওয়াদকে আদেশ দিল, চন্দ্রের হাত ছেড়ে দেও জাওয়াদ। জাওয়াদ এবারও অগ্রাহ্য করল তার বড় ভাইয়ের কথা। সে চন্দ্রকে জোরাজোরি করতে থাকে সাইন করার জন্য। জওয়ান শেখ সেই মুহূর্ত জাওয়াদের দিকে ধা ধা করে তেড়ে যায়। গিয়েই জাওয়াদের কান বরাবর দুটো চর বসিয়ে দিল। চরের তোড়জোড় এতটাই প্রখর ছিল যে জাওয়াদের মনে হলো তার কান দুটো তবদা দিয়ে গেছে। সে দপ করে বসে পড়ল। জাওয়াদের থেকে ছাড়া পেতেই চন্দ্র ভয়ে ভয়ে জওয়ান শেখের পিছু গিয়ে লুকাল। সেইদিকে এক পলক তাকিয়ে লোকটা শার্টের হাতে গুটিয়ে জাওয়াদকে টেনে তুলল। ওর নাক গালের ওপর ঘুষির ওপর ঘুষি বসাতে লাগল। দেওয়ালের সঙ্গে দুটো বাড়ি দিল। চন্দ্র ভয়ে পেয়ে বসল। জাওয়াদের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। শার্ট ভিজে যাচ্ছে। লোকটা তবুও থামছে না। তার সমগ্র শরীরে যেন রাগ আজ ছুঁষে বেড়াচ্ছে। মাত্রাতিরিক্ত রাগে কাঁপছে সে। চিৎকার করে বলে, তুই ওকে ছুলি কেন? ধরলি কেন ওকে? বারবার তোকে বলেছি ওকে ছেড়ে দিতে। দিলি না কেন? জাওয়াদ জবাব দিতে পারে না। তার শরীর দরদর করে কাঁপে। গোলদেশ কেমন শুকনো শুকনো থেকে। হামাগুড়ি দিয়ে উঠে বসে সে। হাতের উল্টোপিঠ দিয়ে নাকের রক্ত শার্টে মুছে নেয়। কিছু না ভেবে জওয়ান শেখের পা দুটো তাৎক্ষণিক সে পেঁচিয়ে ধরল। দুচোখের পানি ছেড়ে দিয়ে অনুরোধ করে বলল, ভায়া, ও ভায়া। চন্দ্রকে আমায় তুমি দিয়ে দেও ভায়া। তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, আমার আসমানের চাঁদকে। তাকে আমায় দিয়ে দেও। তাকে না পেলে আমি মরে যাব ভায়া। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমার আর কিছু চাই না ভায়া। আর কখনো তোমার কাছে আমি কিছু চাইব না। এটাই আমার শেষ চাওয়া। আমার কথাটা রাখো ভায়া। পাছার জাওয়াদ। বলেই চিবুক শক্ত করে নেয় বলবান লোকটা। জাওয়াদের গাল গড়িয়ে নোনাজলের স্রোত নামে। অশ্রুসিক্ত নয়নজোড়ায় আজ ভীষণ অসহায়ত্ব। এমনটা করো না ভায়া, প্লিজ করো না। তুমি না বলতে আমি তোমার ভাই নয়, সন্তান। আজ সেই সন্তানকে ফিরিয়ে দিচ্ছ কিভাবে? তুমি তো দেখতে সুন্দর, প্রতিষ্ঠা একজন ছেলে, লাখ লাখ টাকা মাসে কামাও। তোমার জন্য দেশে মেয়ের অভাব হবে না। কিন্তু আমি, আমার মতো বেকারের কাছে কোন মেয়ে আসবে? যার নেই কোন টাকা, নেই ক্যারিয়ার, নেই ভবিষ্যৎ। তুমি মেয়ে পাবে ভায়া, আমি পাবো না।
আমার আসমানের চাঁদকেই লাগবে। দিয়ে দেও না ভাইয়া। এমন নিষ্ঠুর, পাষাণ হইও না তুমি। জাওয়াদের কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে লোকটা দ্বিগুণ রেগে ওঠে। সে জাওয়াদের বুক বরাবর দুটো লাথি বসিয়ে দিল। জাওয়াদ চিৎ হয়ে ফ্লোরে পড়ে গেল। সে মা বলে চিৎকার করে আর্তনাদ করছে। তাতে আজ লোকটার বিন্দুমাত্র মায়া জাগে না। কেমন অপরিচিত হিংস্রাত্মক রূপ তার। চেঁচিয়ে গর্জন তুলে ওঠে সে। জানোয়ার, আমারটা খেয়ে, আমারটা পরে আমার বউয়ের দিকে নজর দিয়ে তাকে ভিক্ষা চাইছিস? লজ্জা হয় না তোর? বিশ্বাসঘাতক। কথাটি বলে জাওয়াদকে টেনে তুলে চর বসাতে গেল। চন্দ্র দ্রুত ছুটে আসে। জওয়ান শেখকে বাধা দেয় সে। প্লিজ ওকে আর মাইরেন না। মরে যাবে। ওর মরাই উচিত। পাপিষ্ঠ একটা। বড় ভাইয়ের ইজ্জতের দিকে নজর দেয়। ইচ্ছে তো করছে ওর চোখ দুটো তুলে ফেলি। বলেই সে জাওয়াদের শার্টের কলার ধরে ওকে টানতে টানতে নিচে নিয়ে যেতে লাগলো। চন্দ্র বারবার অনুরোধ করে, প্লিজ ছেড়ে দেন। ও অবুঝ। আপনি তো বুঝদার। ক্ষমা করুন ওকে। ভাইয়ের ঝামেলা করবেন না। দরকার পড়লে আমি আপনাদের মধ্য থেকে সরে যাব। জওয়ান শেখ রক্তচক্ষু বের করে চন্দ্রকে শুধাল, তুই যাবি কই? আরেক ব্যাটার সঙ্গে হাঙ্গা বইতে। একেবারে শরীরে আগুন ধরিয়ে দিব। আর একটাও শব্দ মুখে উচ্চারণ করবি না। তাহলে জীবন্ত কবর দিব। লোকটার কথার আঘাতে চন্দ্রের বড্ড কষ্ট লাগলো। সে ভয়ে থেমে গেল। আর মুখ দিয়ে একটাও শব্দ বের করতে পারল না। কেবল অরুণায় মুখ চেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। লোকটা দোতলা থেকে জাওয়াদকে রক্তাক্ত অবস্থায় টানতে টানতে নিচে নামিয়ে আনে। পুরো সিঁড়িতে রক্তের ফোঁটা ফোঁটা পড়া। নিচে শাহনাজ আর ইলা ছিল। বাকিরা যার যার ঘরে। জওয়ান শেখের হাতে জাওয়াদকে রক্তাক্ত অবস্থায় দেখে শাহনাজের বুকটা আকস্মাৎ ধক করে উঠল। দুই ভাইয়ের মধ্যে এত মিল হঠাৎ কি হলো, যার কারণে রক্তারক্তি হতে হলো? তার মনে পড়ল চন্দ্রের কথা। মূল কারণ কি তাহলে এটাই? সে নিশ্চিত চন্দ্রকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে একটা কিছু কুরুক্ষেত্র হয়েছে। চন্দ্রকে দোতলায় বসে বসে কাঁদতে দেখা গেল। তার যা বোঝার বুঝে নিল। সে জওয়ান শেখের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। জওয়ান শেখকে গিয়ে জিজ্ঞেস করল, ও বাবা, কি করেছে জাওয়াদ? ওকে মারছো কেন? সেটা ওকে জিজ্ঞেস করো। লোকটার কণ্ঠ তীব্রতর ছাছাল। জাওয়াদ ঠিক মতো দাঁড়াতে পারে না। সেই অবস্থায় ঠোঁট ফুলিয়ে সে কেঁদে দেয়। ইলা দেখল জাওয়াদকে কাঁদতে দেখে তার নিজেরও কান্না পাচ্ছে। জাওয়াদ শাহনাজকে বলে, আম্মা ভাইয়াকে বলো না, আসমানের চাঁদকে আমায় দিয়ে দিতে। তাকে ছাড়া আমি বাঁচব না গো আম্মা। নষ্ট হয়ে যাব আমি। ধ্বংস হয়ে যাব। তাকে পেলে একেবারে আমি তোমার লক্ষ্মী ছেলে হয়ে যাব আম্মা। এনে দেও না আমার আসমানের চাঁদকে। তাকে আমার চাই, চাই। জওয়ান শেখের সহ্য হলো না। সে ক্রোধে ফেটে ওঠে। জাওয়াদের মুখের ওপর দুটো ঘুষি বসিয়ে দিল। জাওয়াদের নাক দিয়ে আবারও রক্ত ঝরে যাচ্ছে। তবে সে তার ভাইকে পাল্টা আক্রমণ করল না। বারবার অনুরোধ করে, আমার আসমানের চাঁদকে আমায় দিয়ে দেও। নতুবা আমায় মেরে ফেলো। জওয়ান শেখ তাতে আরো রেগে যায়। আর দুটো ঘুষি বসাতে যাবে, তখনই জাওয়াদ চিৎকার করে ওঠে, থামো তুমি। কি চেয়েছি তোমার কাছে? বেশি কিছু তো চাইনি। জীবনে একজন মূল্যবান মানুষকে চেয়েছি। তুমি না আমায় ওয়াদা দিয়েছিলে, আমি যা চাইব তা দিবে। তাহলে আজ কেন কথা রাখছ না? দ্বিমুখী ভাব দেখাচ্ছ। আজ আমি আমার সেই জিনিসটি চাই, যা তোমার কাছে আমানত হিসেবে রেখেছিলাম। দিয়ে দেও তাকে। শাহনাজ জাওয়াদকে ধমক দিয়ে ওঠল, অসভ্য। বউ কি দিয়ে দেওয়ার জিনিস? বড় ভাইয়ের কাছে ক্ষমা চা। জাওয়াদ নাক টেনে তাচ্ছিল্য হাসে। শাহনাজের কথা মাথায় তুলে না। জওয়ান শেখকে উদ্দেশ্য করে বলে, যদি প্রতিশ্রুতি দিয়ে না রাখতেই পারো, তাহলে প্রতিশ্রুতি দিয়েছিলে কেন ভাইয়া? জাওয়াদ। বলেই শাহনাজ আবারও ধমক দিয়ে ওঠল। এভাবে বড় ভাইয়ের সঙ্গে কথা বলে? জাওয়াদ জবাব দেয় না। সে তার ভাইয়ের থেকে উত্তর পাওয়ার আশায় বসে আছে। জওয়ান শেখ আপাতত নিরুত্তর। নির্বিকারে সে জাওয়াদের মুখটার দিকে চেয়ে আছে। সে খুন করেও জানত না জাওয়াদ তার কাছে এমন কিছু চেয়ে বসবে। তাহলে সে এমন প্রতিশ্রুতি কখনোই দিত না। সে ঠান্ডা মাথায় জাওয়াদকে বোঝাতে লাগলো, দেখ জাওয়াদ, যা হওয়ার হয়ে গেছে। প্রতিশ্রুতি না রাখার জন্য সরি। চন্দ্র এখন আমার বউ। নিজের বউকে কি আরেকজনকে দিয়ে দেওয়া যায় বল? তুই কি পারতিস দিতে? পারতিস না। ভুলে যাওকে। আরো সুন্দর মেয়ে তোকে আমি এনে দিব ভাই। তবুও পাগলামি করিস না। জাওয়াদ ঘাটতারামি করে চেঁচিয়ে ওঠল, না, আমার আসমানের চাঁদকেই লাগবে। জওয়ান শেখ ওকে শাসিয়ে ওঠল, জাওয়াদ, খুন করে ফেলবো তোকে। ওর নামও তোর মুখে উচ্চারণ করা পাপ। শাহনাজ জওয়ান শেখকে বলে, জওয়ান বাবা প্লিজ শান্ত হও।
ছোট ভাই দোষ করলে একটু বুঝিয়ে বলো। তবুও নিজেদের মধ্যে মারামারি সৃষ্টি করো না। লোকটা পুনরায় চেঁচায়, ও ছোট আম্মা, আরো 5 বছর আগে ওকে বিয়ে করিয়ে দিলে তোমাকে এতদিন দাদি বানিয়ে দিত। ওকে বলে দেও আমার বউয়ের দিকে নজর না দিতে, তাহলে ওর চোখ আমি তুলে ফেলবো। জাওয়াদ তাৎক্ষণিক বলে ওঠল। চন্দ্র আমার। জওয়ান শেখ জাওয়াদের দিকে তেড়ে গেল। আরেকবার বলতো। চন্দ্র আমার বলেছে। কি করবে তুমি? লোকটা উড়ন্ত পাখির মতো ছুটে গিয়ে জাওয়াদের গালে চড় বসিয়ে দিল। জাওয়াদ হাতটা মুঠো করে জওয়ান শেখের ওপর হাত তুলতে চাইল। হাই! জওয়ান শেখ বিমূঢ়। তার চোখ দুটি নিষ্প্রাণ। সেই সঙ্গে শাহনাজ ইলারও, যাকে সন্তানের মতো মানুষ করল, আজ সে তার গায়ে হাত তুলতে চাইছে, তাও একজন মেয়েকে কেন্দ্র করে। জওয়ান শেখ সাংঘাতিক চেঁচিয়ে ওঠল, থেমে গেলি কেন? মার আমায়, মার। তোকে নিজের সন্তানের মতো মানুষ করে আমি পাপ করেছি, সেই শাস্তিটা দিয়ে দে। জাওয়াদ উত্তর দেয় না। তার দৃষ্টি নিচু। সে হাত তুলতে চায়নি। রাগে হিতাহিত জ্ঞান ভুলে কেবল হাত উঠিয়েছিল, ব্যাস এতটুকু। শাহনাজ বলে, জওয়ান তুমি উপরে যাও, আমি জাওয়াদকে বোঝাচ্ছি। লোকটা ঘাড়তারামি করে বলে, না, ওর হাতে মার না খেয়ে আজ আমি নরব না। ওকে মারতে বলো আমাকে। আমি তো পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্তবোধ আমাকে করতে দেও। জাওয়াদ নিচু মুখটা উঁচু করে তুলে না। তার মধ্যে জওয়ান শেখ আবার বলে ওঠে, কিরে মারবি না আমায়? জাওয়াদ এবারও নিশ্চুপ। লোকটা এবার আর ওকে কোন রকম প্রশ্ন করল না। সে জাওয়াদকে টানতে টানতে দরজার দিকে নিয়ে যাচ্ছিল। শাহনাজ পথিমধ্যে বাধা দেয়। কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? পথ ছাড়ো আম্মা। না, ছাড় না। আগে বল কোথায় নিয়ে যাচ্ছিস? তুমি কি চাও ওকে আমি জীবিত হত্যা করি? কথাটা শোনা মাত্র জাওয়াদের চোখ দুটো ছলছল করে ওঠল। বুকটা কেমন মুচড়ে ওঠল। আর ভারী ভারী অনুভব হলো। তার ভাই এভাবে চেঞ্জ হয়ে গেল। কত ভালবাসত তাকে, আজ সেসব গেল কই? শাহনাজ জওয়ান শেখের কথায় স্তব্ধ হয়ে থাকে। ইলা এক কোনায় বসে কাঁদে। খুবই নরম হৃদয়ের মানুষ সে। লোকটা আবার বলে, নিশ্চয়ই চাও না ওকে আমি মেরে ফেলি? তাহলে আর বাধা দিও না। কথাটি বলেই লোকটা জাওয়াদকে টানতে থাকে। জাওয়াদ ছলছল চোখে শেষ একবার দোতলার দিকে চাইল। সেখানে দেখতে পেল ও সুষিপ্ত নয়নে দাঁড়িয়ে আছে তারই আসমানের চাঁদ। এত সুন্দর কেন মেয়েটা, যার দিকে তাকালেই সকল ব্যথা দূর হয়ে যায়। সে দৃষ্টিজোড়া নামিয়ে হাসতে হাসতে জওয়ান শেখের সঙ্গে হাঁটতে থাকে। ওই মুখ দেখে তার মরণ হলেও শান্তি। চন্দ্রের ওই দৃশ্য সহ্য হলো না। সে কাঁদতে কাঁদতে রুমে ঢুকে গেল। লোকটা বাড়ির মেইন দরজা খুলে জাওয়াদকে বাহিরে ঘাট ধাক্কা দিয়ে ছুঁড়ে মারল। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মুখও আমি দেখতে চাই না। আজ থেকে আমি মনে করব জাওয়াদ নামে আমার কোন ভাই নেই। কথাটা শোনা মাত্র জাওয়াদের কষ্টের সঙ্গে হাসি বেরিয়ে আসে। হায়রে ভালোবাসা, তোর জন্য সব ছাড়লাম। শাহনাজ দরজার কাছে ছুটে আসে। কি সব বলছো জওয়ান? এই ঝড় বৃষ্টির মধ্যে আমার ছেলেটা যাবে কই? রুমে যাও আম্মু। বেশ ঠান্ডা গলা লোকটার। জওয়ান, যেতে বলছি তোমায়। আউট। শাহনাজ এক পা করে পিছু হাঁটে গিয়ে কাঁদতে কাঁদতে রুমে ঢুকে যায়। জাওয়াদ সেদিকে এক পলক তাকিয়ে ছলছল চোখে জওয়ান শেখকে শুধাল, আমি তোমার এতটাই পর, যা বাড়ি থেকে বের করে দিতেও তোমার হৃদয়ে কাঁপল না? লোকটা ওর মুখের ওপর বলে ওঠে, তুই আমার কেউ না। পর তুই। বলেই লোকটা চলে যাচ্ছিল। পিছু ঘুরে একটুখানি থামল। আবার বলল, পরপরই হয়। পর কখনো আপন হয় না। পরপরই হয়। পর কখনো আপন হয় না। এই নিষ্ঠুর বাক্যটি জাওয়াদের নিকট অদ্ভুত রকমের ভারী ঠেকল। তার কর্ণপাতে ঝনঝন করে এখনো যেন বেজে চলছে বাক্যটি। বুকের দগদগে ঘাটটা যেন তাজা হয়ে উঠল। চক্ষুদেশের কোল ভর্তি নোনাবাড়ি। হৃদয়ে চালানো চিনচিনে নিঃসীমতা ব্যথা, যা সমস্ত বক্ষ জুড়ে ছড়িয়ে পড়ছে। এত ব্যথা কেন হচ্ছে? বুকটা ছিঁড়ে যাচ্ছে কেন? পাড়া প্রতিবেশী মাঝে মধ্যে তাকে বলতো, তুই শেখ বাড়ির কেউ না, পালিত সন্তান। সে নিজেও জানে শেখ বাড়ির সঙ্গে রক্তের তার কোন সম্পর্ক নেই। তবুও বুঝো হওয়ার পর থেকে এই বাড়িটিকে সে আপন করে নিয়েছে। নিজের বাড়ি ভেবে এসেছিল। শেখ বাড়ির প্রতিটি প্রাণীকে নিজের রক্তের আত্মীয় ভেবে নিয়েছিল। আর যাকে বেশি সবচেয়ে আপন ভেবে হৃদয়ে স্থান দিয়েছিল, সে তার স্থানটি ঠিকই আজ দেখিয়ে দিল। জাওয়াদের মনে পড়ল ছোটবেলার একটি ঘটনা। তখন সে সবে জেএসসি পরীক্ষা দিয়ে ফিরেছে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কেউ একজন তাকে জিজ্ঞেস করে বলেছিল, তুমি তো শেখ বাড়িতে থাকো, তাই না? জাওয়াদ প্রত্যুত্তরে বলেছিল, আমি সে বাড়ির সন্তান। মধ্যবয়সী লোকটা কিছুটা বিব্রত হয়ে শুধাল, কার সন্তান তুমি?
জাওয়াদ সেদিন বুক ফুলিয়ে গর্বের সঙ্গে বলেছিল, হাবিবুর রহমান। কথাটা শোনা মাত্র মাঝ বয়সী লোকটা বলে ওঠল, হাবিবুরের সন্তান তুমি? কিন্তু হাবিবুরের তো ছেলে মাত্র একটা, তাও জওয়ান শেখ। তুমি বোধহয় তার পালিত স্ত্রী ছেলেটা। শুনেছিলাম সে একটি ছেলেকে পালক এনেছে। তুমি বুঝি সে? এই কথাটি শুনে জাওয়াদ মুখটা ছোট করে নিয়েছিল। সেদিন সে ছেলেমানুষি করে পুরো রাস্তায় খুব কেঁদেছিল। বাড়িতে গিয়ে বাবার সমতুল্য বড় ভাইকে চাপতে ধরে আরো কয়েক দফায় কেঁদেছিল। বলেছিল, ভাইয়া আমি বুঝি তোমার কেউ নয়? পালক ভাই? বাবা নাকি আমাকে পালতে এনেছিল? সেদিন জওয়ান শেখ বুকের সঙ্গে জাওয়াদকে জড়িয়ে নিয়ে বলেছিল, কে বলেছে তুমি আমাদের কেউ না? যে বলেছে সে একটা আস্ত পাগল। তুমি আমার ভাই, জাওয়াদ শেখ। আমার কলিজা। কে কি বলল তাতে মাথা ঘামাবে না। আমরা কি একবারও বলেছি তুমি পালক? তুমি পালক নও। তুমি হলে মিনহাজ শেখ জওয়ানের মাথার তাজ, তার মুকুট। জাওয়াদের আজ সে কথাটি মনে করে খুব হাসি পেল। মুকুট, মাথার তাজ, হাহ, সবই তোমার মিথ্যে মনগড়া অভিনয় ছিল ভাইয়া। কি করে পারলে বুকে জায়গা দিয়ে আবার রাস্তায় ছুঁড়ে মারতে? ভালো তো তুমি কখনোই আমায় বাসনি। বাসলে এভাবে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারতে না। বন্ধ দরজাটির দিকে জাওয়াদ অসহায় চোখে তাকিয়ে থাকে। বাহিরে ঝড় হয়, বৃষ্টি হয়। সেই সঙ্গে তার বুকেও নামে তোলপাড়। তার মধ্যে কোথায় জানি বক্সে বেজে চলছে সেই চিরপরিচিত একটি গান। ভাই বড় ধন, রক্তের বাঁধন। বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতো। মুখে ফুটিয়েছ হাসি অবিরত। গানটি শোনা মাত্রই জাওয়াদের বুক চিরে কান্নারা সব দলা পাকিয়ে বেরিয়ে আসে। কাঁদে সে, খুব কাঁদে, গভীর করে কাঁদে। কত আপন ভেবেছিল তাদের, আজ তারাই তাকে রাস্তায় ছুঁড়ে ফেলল। একদিকে তার মনের মানুষ হারিয়ে ফেলার কষ্ট, অন্যদিকে আপন মানুষদের অপরিচিত বিভীষিকা রূপ। সে বুঝতে পারে না তার এখন কি করা উচিত। কোথায় যাবে এই ঝড় বৃষ্টির মধ্যে? ফিরে তো আর যেতে পারবে না। ঠোঁট ফুলিয়ে কতক্ষণ শেখ বাড়ির দরজার সামনে অসহায়ের মতো বসে বসে কাঁদল। শেষে ঝড় বৃষ্টির মধ্যে বাহিরে বেরিয়ে গেল। গন্তব্য কোথায় সে জানে না। বুক ভর্তি ব্যথা, মন ভর্তি কষ্ট সঙ্গী করে নিয়ে সে শেখ বাড়ি প্রস্থান করে। বারান্দায় বসে একের পর এক সিগারেট ফুঁকে যাচ্ছে লোকটা। নিকোটিনের ধোঁয়ায় ঘরটা প্রায় ভরেই যাচ্ছে। চন্দ্রের তাতে কাশি উঠে গেল। কাশতে কাশতে তার চোখ দুটোতে পানি এসে জমল, লাল হয়ে এলো। তবুও লোকটা থামে না, সিগারেট ফুঁকেই যাচ্ছে। সাদা শার্টটিতে এখনো জাওয়াদের রক্ত শুকিয়ে আছে। লোকটার চোখ মুখ ভারী কি অদ্ভুত। ভেতরে কি চলছে চন্দ্র জানে না। তার লোকটার কাছে যেতে আজ অসম্ভব রকমের ভীতি কাজ করছে। এক পা সামনে এগিয়েও পিছু করেন না এসে। ভয় হয় তার, ভীষণ ভয়। যেই রাগ লোকটার, ধমক দিলেও চন্দ্রের অন্তরাত্মা কেঁপে ওঠে। তার ভাবনা মাঝে শুনতে পেল কিছু বলবে। চন্দ্র এবার একটু সাহস পেল। সে বুকে সেই শ্বাসটুকু নিয়ে লোকটার সন্নিকটে অতিক্রম হয়। লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে ইতস্তত করে বলে, শুনুন না অ্যাডভোকেট সাহেব, জাওয়াদ ছোট মানুষ। সে তো আপনার মতো বুদ্ধিমান নয়। আপনার নিজেরই ভাই। ভুল না হয় একটা করে ফেলেছে। তাকে মাফ করে দিয়ে বাড়ির ভেতরে ডেকে নিন। ঝড় বৃষ্টির মধ্যে বাহিরে ছেলেটা কষ্ট পাচ্ছে। লোকটা হুট করে উঠে দাঁড়ালো। চন্দ্রের ভয় লাগলো। ভয়টা আরো বাড়ল লোকটাকে যখন তার দিকে তেড়ে আসতে দেখল। লোকটা ছো মেরে ওর থুতনিটা এসে চেপে ধরল। ওর দিকে রক্ত দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, তোরে জিজ্ঞেস করেছিলাম জাওয়াদ তোকে পছন্দ করে কিনা। তুই কি বললি তখন, বোনের নজরে দেখে? সেদিন যদি সত্যিটা বলতিস, আজ এত ঝামেলা হতো না। সব দোষ তোর। তোর কারণে সব হয়েছে। ভাইয়ের ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়েছে। যেই ভাইয়ের গায়ে হাত তোলা তো দূরে থাক, তার সঙ্গে শক্ত গলায়ও কথা বলিনি। সেই ভাইকে আজ একজন নারীর জন্য রক্তাক্ত করেছে, তাও এই হাতে। বাড়ি থেকে বের করে দিয়েছে। শখ মিটেছে তোর। আর চাস কিছু? তুই আমার জীবনে না এলে এত কিছু হতো না। কথাটি বলেই লোকটা ওর থুতনি ছেড়ে ওকে ধাক্কা দিয়ে চোখের সামনে থেকে সরিয়ে দিল। চন্দ্র বিস্মিত হয়, নির্বাক সে। দৃষ্টিতে জল ছলছলে, গলাটা জলহীন শুকনো মরুভূমি লাগলো। গলা দিয়ে সে একটা শব্দ দেখল, বের করতে পারল না। কেউ যেন ভেতর থেকে গলাটা এসে সজোরে চেপে ধরেছে। এতদিন লোকটা তাকে তুই তামারি করেছে। সে মনে কষ্ট নেয়নি, পায়নি। কিন্তু আজকের কথাগুলি লিমিট ছাড়া ছিল। তার হৃদয়ের গভীরে গিয়ে ছুরির মতো দাগ কেটেছে। বুকে আঘাত করেছে। সত্যিই কি সে লোকটার জীবনে ভুল হয়ে এসেছে? সে তো আসতে চায়নি। লোকটাই টেনে এনেছে। লোকটা ড্রেসিং টেবিলের সামনে যায়।
ওখান থেকে ওয়ালেট সহ ফোন প্যান্টের পকেট টুকিয়ে বেরিয়ে যাচ্ছিল। চন্দ্র পিছু থেকে ডেকে জানতে চাইল, কোথায় যাচ্ছেন? লোকটা কোন জবাব দেয় না, ধা ধা করে বেরিয়ে যাচ্ছিল। চন্দ্র আবারও প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন অ্যাডভোকেট সাহেব? লোকটা পিছু ঘুরে চেঁচিয়ে উঠল। ওকে রেগে ধমক ছুড়ল, হাই, তোর কাছে এখন আমাকে কৈফিয়ত দিতে হবে আমি কোথায় যাচ্ছি। লোকটার কঠোর আচরণে চন্দ্রের কোমল মনের ওপর আঘাত পড়ল। সে ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলল। আপনি আমার সঙ্গে এমন আচরণ করছেন কেন? এখানে আমার দোষটা কি? লোকটা ওর দিকে 2 কদম এগিয়ে গেল। তোর দোষ কি শুনতে চাস? তোকে বলিনি বিয়ের খবরটা সবাইকে জানিয়ে দেই? তুই কি বললি পরে জানাবি? পরে জানানোর জন্য কত ক্ষতি হয়েছে দেখলি? এই হাতে যাওয়াকে আমি মানুষ করেছি, ওকে খাইয়ে দিয়েছি, সেই হাতে আজ ওকে মেরেছি, রক্তাক্ত করেছি, তাও তোর জন্য। আমার ভাই, আমার সন্তান সে। হ্যাঁ, সন্তানের মতো মানুষ করেছি ওকে আমি। চাওয়ার আগে সব দিয়েছি, কেবল তোকে ছাড়া। বিয়ে না করলে তোকেও আমি দিয়ে দিতাম। এখন বাধা দিবি না, তাহলে একেবারে জ্যান্ত পুঁতে ফেলবো তোকে। কথাটি শেষ করে লোকটা ধা ধা করে বেরিয়ে গেল। চন্দ্র তার মুখে ভাষা নেই। ধপ করে বসে পড়ল সে। গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। লোকটা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা দরজা খুলে দেখল বাহিরে যাওয়ার নেই। তবে যেখানে বসেছিল সেখানে এখনো রক্ত ঝরে আছে। সেই রক্তের 1 ফোঁটা হাতে নিয়ে লোকটা কেঁদে ফেলল। তুমি আমার রক্ত না হলেও আমার রক্তের চেয়েও বড় কিছু ছিলে জাওয়াদ। তখনই গাড়ি নিয়ে জাওয়াদকে খুঁজতে লোকটা এই ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল। চন্দ্র ফ্লোরে বসে আছে। বুকে তার ওড়না নেই, শ্যাম্পু করা চুলগুলি অগোছালো, সারা পিঠে ছড়িয়ে আছে। কাঁদতে কাঁদতে এখন আর চোখে জল আসে না। বারবার তার নিজেকে অসহায় লাগে। পরগাছা মনে হয়। তার মনে হয় সে তৃতীয় পক্ষ। তার এখানে থাকা উচিত না। যাবেটাই বা কোথায়? সে কোন মতো বুকে ওড়না দিয়ে চিলেকোঠায় ছুটে যায়। সেখানে তার একটা ব্যাগ আছে। সেই ব্যাগের মধ্যে গুরুত্বপূর্ণ একটি জিনিস ছিল। ব্যাগ খুলে তার মধ্য থেকে প্রয়োজনীয় জিনিসটা খুঁজতে থাকে সে। সবকিছু এলোমেলো করার পর কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যায়। তার হাতে তার আম্মার একটি ছবি। সে ছবিটির দিকে কিছুক্ষণ ছলছল নয়নে তাকিয়ে হঠাৎ বলে ওঠে, সব দোষ তোমার, আম্মা। হ্যাঁ তোমার। আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে এখন পালিয়েছ। মানুষের সামনে অসহায় করে দিয়ে কথা শোনাতে রেখে গেছ। কেন, কেন আম্মা? কেন এমন করলে? আমি তো মোর্শেদার মেয়ে, তোমার মেয়ে আম্মা। তাহলে আমি কেন তোমার মতো হতে পারলাম না? কেন কাউকে শক্ত কথা শোনাতে পারি না? কারোর কথার জবাব কেন দিতে পারি না আম্মা? উত্তর দেও আম্মা। দিতেই হবে তোমাকে। বলতে বলতে সে দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে চিৎকার করে কাঁদে। কপাল ঠুকতে ঠুকতে কপালটি ফুলিয়ে ফেলে। হঠাৎ কোথা থেকে মনার মা ছুটে আসে। ওকে বাধা দিয়ে বলে, কি করছো এসব? চন্দ্র ফুপিয়ে ওঠে। তার সঙ্গে তার শরীর কাঁপে। বকছি মনার মা, নিজের মাকে বকছি। কেন একা করে দিয়ে পালালো সে? সবাই কেন আমাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করায়? কাউকে কেন বোঝাতে পারি না আমি নির্দোষ? মনার মা চন্দ্রের মাথাটা টেনে তার বুকে রাখল। চন্দ্রকে বোঝাতে থাকে, জওয়ান বাবাজির ওপর অভিমান হচ্ছে। তার প্রতি অভিমান জমিয়ে রেখো না। স্বামী হয় তোমার। যদিও তার রাগ মাত্রাতিরিক্ত বেশি, মনটা কিন্তু ভালো। রাগের মাথায় কি বলেছে মনে রেখো না। দেখো না তখন জাওয়াদকে মেরে এখন আবার এই মধ্যরাতে কাঁদতে কাঁদতে গাড়ি নিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে জাওয়াদকে খুঁজতে বেরিয়ে গেল। জাওয়াদকে নিজের সন্তানের মতো দেখেছে সে। সেখানে রাগ তো একটু হবেই। তুমি ওসব মনে রেখো না। সকালেই দেখবে রাগ কমে গেছে। চন্দ্র নাক টেনে বাম হাতের উল্টো পিঠে চোখের জল মুছে। তার মানে তিনি জাওয়াদকে খুঁজতে গেছেন। হ্যাঁ। চন্দ্র আর কোন প্রশ্ন করল না। জওয়ান শেখের গাড়ি একটি পুরনো বাড়ির সামনে গিয়ে থামল। বাহিরে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যে গাড়ি থামিয়ে সেভ করা একটা নাম্বার থেকে সে একজনকে ফোন করল। ফোন তুলতেই সে ঝটপট জিজ্ঞেস করল, রাজা, জাওয়াদ কি তোমার কাছে এসেছে? রাজা ফোনের ওপর প্রান্ত থেকে বলল, হ্যাঁ ভাইয়া, আপাতত আমার কাছে এসেছে। কিন্তু ওকে দেখলাম রক্তাক্ত, নাক মুখ ফোলা। কেউ কি মেরেছে? আমি মেরেছি। কথাটি অবিশ্বাস্য ঠেকল রাজার কাছে। যে জওয়ান শেখ জাওয়াদকে চড় মারা তো দূরে থাক, গালাগালিও করত না। কত জ্বালাতো, তবুও কখনো গায়ে হাত তুলেনি। সে নাকি আজ জাওয়াদকে মেরে রক্তাক্ত করেছে। এ যে অবিশ্বাস্য। লোকটা পুনরায় বলে, জাওয়াদকে বলো আমি গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছি। আসতে বলো তাকে। আমি অপেক্ষা করছি।
কথাটি বলে লোকটা গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে জাওয়াদের জন্য দাঁড়িয়ে থাকে। তবে ফোনের লাইন কাটল না। রাজা জাওয়াদকে জিজ্ঞেস করলো, ভাইয়া বাহিরে দাঁড়িয়ে আছে, ডাকছে তোকে, যাবি? জাওয়াদ জওয়ান শেখকে শুনিয়ে শুনিয়ে বলে, বলে দে তাকে, জাওয়াদ নামে তার কোন ভাই নেই? আমি তো তারপর, আমাকে কেন নিতে আসছে? ফোনের অপর পাশ থেকে জওয়ান শেখ বলে, রাজা বলো ওকে, ও না আসলে সারা রাত আমি এভাবে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েই থাকবো, তবুও ওকে না নিয়ে নরব না, আমি ফিরে যাব না। জাওয়াদের সোজাসাপটা উত্তর। রাজা ফুস করে শ্বাস ফেলে জওয়ান শেখকে বলে, ভাইয়া আপনি চলেছেন, ওকে সকালে পাঠিয়ে দিব। জাওয়াদ ফোন কেটে বলে ওঠে, সকালে কেন? কোনোদিনই জাওয়াদ আর শেখ বাড়িতে ফিরবেন না বলে দে তাকে। রাজা আবারও ফুস করে শ্বাস ফেলল। শুনলেন তো ভাইয়া? লোকটা বুকের ভেতর থেকে গভীর শ্বাস টেনে ফেলে বলে, ওর যত্ন নিও রাজা, ব্লাড পরিষ্কার করে মেডিসিন দিয়ে দেও, 1 গ্লাস গরম দুধ দিও, ভালো লাগবে ওর, আর প্রয়োজন হলে আমায় কল করো, আমি এখানে বাসার নিচে আছি। কথাটি বলেই লোকটা ফোন কেটে দিল। রাজা জাওয়াদকে বলে, এমন করছিস কেন? বড় ভাই হয় সে তোর, একটু শাসন করতেই পারে। জাওয়াদ মলিন মুখে বলে, আমি রাতটা তোর কাছে থাকতে এসেছি, সমস্যা হলে বল, বেরিয়ে যাই। রাজা বুঝল এর সঙ্গে কথা বলাই বেকার। খুব ভোর তখন, সারা রাত চন্দ্র এক ফোঁটাও ঘুমায়নি, তার নিদ্রা আসেনি। রাতে লোকটা আর বাড়ি ফিরেনি। সে অপেক্ষা করেছিল, তার অপেক্ষার সময় যেন ফুরায় না। লোকটাও আসে না। চন্দ্রের নিজেকে নিজের কাছে সত্যি সত্যি দোষী লাগছে। সেই সঙ্গে লোকটার কথায় সে মনে গভীর করে আঘাত পেয়েছে। সকাল 10টার দিকে লোকটা উন্মাদের ন্যায় বাড়ি ফিরে, তাও খালি হাতে। সঙ্গে জাওয়াদ ছিল না। তাহলে কি জাওয়াদ আসেনি? কোথায় ছেলেটা? লোকটার উস্কো খুস্কো চুল আর ভেজা কাপড়ে নিদ্রহীন মুখটা দেখে চন্দ্র বুঝে গেল লোকটার মনের অবস্থা। সে নাস্তা নিয়ে গেল লোকটার জন্য। লোকটা তখন বিছানার ওপর বসা ছিল। ওকে নিজের রুমের দিকে আসতে দেখে চন্দ্রের মুখের ওপর ঠাস করে দরজাটি সজোরে আটকে দিল। চন্দ্র পুরাই বাকরুদ্ধ, বিমূঢ় সে। শ্লথ হলো তার চরণজোড়া, চোখ ফেটে অশ্রু বেরিয়ে এল। সেই সঙ্গে বুকটাও ফাটছে। হাত দুটো কাঁপতে কাঁপতে হাত থেকে ঠাস করে নাস্তার প্লেট পড়ে গেল। লোকটা ভাঙার শব্দ পেয়ে কিছুক্ষণ পর খট করে দরজা খুলে দিল। দেখল দরজার সামনে ছলছল নয়নে এখনো দাঁড়িয়ে আছে চন্দ্র। লোকটা ওর মুখটার দিকে গম্ভীর চোখে মুখে তাকায়। মেজাজটা চওড়া তার। চন্দ্র লোকটাকে দরজা খুলতে দেখে ছো মেরে ভিতরে ঢুকে পড়ে। ঝাঁপিয়ে পড়ে লোকটার চওড়া প্রশস্ত বুকে খামচে ধরে শার্ট হু হু করে কেঁদে ফেলে সে, বেশ শব্দ করেই। কাঁদতে কাঁদতে লোকটার ভেজা শার্টে নাক ঘুষতে ঘুষতে বলে, প্লিজ আপনি আমার সঙ্গে এমন অদ্ভুত আচরণ করবেন না অ্যাডভোকেট সাহেব। আমার কষ্ট হয়, বুকে ব্যথা লাগে, অসম্ভব ব্যথা। লোকটা ওর থেকে চোখ দুটি সরিয়ে নেয়। বলে, চন্দ্র, তুমি আর আমার কাছে এসো না। অন্তত 3টা দিন আমি তোমাকে আমার আশপাশ দেখতে চাইছি না। মন মেজাজ ভালো নেই। আমি চাই না তোমার সঙ্গে কঠোর হতে। সেটা তোমারও ভালো লাগবে না। চন্দ্র জলে ভেজা মুখটা নিয়ে লোকটার বুক থেকে মুখটা সামান্য উঁচু করে লোকটার মুখের দিকে এক পলক চাইল। লোকটার চোখ দুটো অন্যদিকে ঘুরানো। ভুলেও চন্দ্রের দিকে তাকাচ্ছে না সে। যেন তার দিকে তাকানোটাও পাপ, অধর্ম। ওটা দেখে চন্দ্রের এত খারাপ লাগলো যা বলার বাহিরে। সে লোকটার থেকে নিজেকে সরিয়ে নেয়। জলে ভেজা গালটি হাতের উল্টোপিঠে মুছতে মুছতে দৌড়ে লোকটার রুম থেকে বেরিয়ে চিলেকোঠার দিকে ছুটে যায়। চিলেকোঠায় ঢুকেই দরজাটি আটকে দিল। বদ্ধ রুমের মধ্যে পাওয়া গেল তার ফুপানো শব্দ। জলে গাল ভিজে যাচ্ছে। বালিশে মুখ লুকিয়ে সে অনবরত কেঁদেই চলছে। সারাদিনের মধ্যে সে আর লোকটার মুখোমুখি হয়নি। লোকটাও তার অভিমান ভাঙাতে আসেনি, তার চোখের জল দেখতে আসেনি। হায় মানুষ, স্বার্থ ছাড়া কেউ রাখে না কারো খোঁজ। চন্দ্র রাতে খাবার খায়নি। সারা রাত নির্ঘুম থেকে কেঁদেছে। কাঁদতে কাঁদতে নাক মুখ ফুলে উঠেছে। চোখ দুটি ভয়ঙ্কর লাল। খুব ভোরের দিকে কাউকে কিছু না বলে সে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গন্তব্য ঢাকা আজিমপুর কবরস্থান। বেলা তখন 11টা। লোকটা সিঁড়ি বেয়ে নিচে নামছে। কোট প্যান্ট পরা। কোর্টে যাবে। সর্দি লেগেছে তার। মাথাটা ভারী ভারী হয়ে আছে, যে কারণে আজ দেরি করে উঠেছে। বাসার কারোরই মন মানসিকতা ভালো নেই। শাহনাজ তো খাবার টেবিলেই এলো না। সামিন শেখ বাড়িতে না। অরিত্রাণ মাসে একবার বাড়ি আসে। আর আরিফান সে বান্দরবন চাকরির সূত্রে থাকে। বাচ্চা হওয়ার পর ইলাকেও সেখানে নিয়ে যাবে। বরাবর চন্দ্রের চেয়ারটিতে চন্দ্র বসা থাকে। আজ সেই স্থানটি খালি। সেই সঙ্গে জাওয়াদেরও। লোকটা ফুস করে শ্বাস ফেলে
পরোটা ছিঁড়তে ছিঁড়তে মনার মাকে জিজ্ঞেস করে, তোমার মেয়ে কোথায়? মনার মা। মনার মায়ের মুখটা চাপা অন্ধকার। সে উত্তরে বলে, সকাল থেকেই চন্দ্রকে খুঁজে পাচ্ছি না। মেয়েটা নাকি সকাল সকাল কাউকে কিছু না বলে কোথাও একটা বের হয়েছে। এ কথা দারোয়ান জানালো। লোকটার হাত খাবারের মধ্যেই তাৎক্ষণিক থেমে গেল। খাবার আর মুখে ওঠল না। খাবারের মধ্যে হাত ধুয়ে উঠে গেল। পকেট হাতিয়ে কাউকে ফোন করলো। এই তোর ভাবি কইরে? ফোনের অপর প্রান্ত থেকে শোনা গেল, ভাবি ঢাকার বাসে উঠে কোথাও যাচ্ছে স্যার। লোকটা রেগে গেল, এ কথা আগে জানাসনি কেন? আপনাকে ফোন করেছি, আপনি ধরেননি। ওকে ফলো কর, আর লোকেশন পাঠিয়ে দে। আসতেছি আমি। আমার অনুমতি ছাড়া বাইরে বের হওয়া আমি ছুটাচ্ছি। কথাটি বলেই লোকটার রাগে গোজগোজ করতে করতে কল কেটে দিল। বাস এসে সায়দাবাদ থামল। চন্দ্র সেখানে থেকে নেমে একটা রিক্সা নিয়ে আজিমপুর কবরস্থানে গেল। কবরস্থানের সামনে রিক্সাওয়ালার ভাড়া চুকিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করল, মেজর জাহিয়ান চৌধুরীর কবর কোনটা বলতে পারবেন চাচা? দারোয়ান চন্দ্রের পা থেকে মাথা অবধি এক পলক দেখল। কালো বোরকার ওপর কালো নিকাব পরা। দারোয়ান ললাট কুচকে জানতে চাইল, সে তোমার কি হয়? চন্দ্র জবাব দেয়, আমার আব্বু। দারোয়ান চমকে যায়। সে তড়িৎ চন্দ্রের নিকাবের আড়ালে থাকা মুখটার দিকে চাইল। এত বছর এখানে চাকরি করে, কখনো মেজর জাহিয়ান চৌধুরীর কবর কেউ দেখতে আসল না। এত বড় একজন সম্মানীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও তার ঠাঁই হলো আজিমপুর কবরস্থানে। এটাও যেন এক অজানা রহস্য। বছরে একবার কেউ না কেউ কবরে শুয়ে থাকা ব্যক্তির জন্য দোয়া করতে আসে। একমাত্র এই জাহিয়ান চৌধুরীর কেউ আসে না। আজ যখন আসল সে স্বাভাবিকভাবে চমকাবেই। দারোয়ান নিজে গিয়ে চন্দ্রকে মেজর জাহিয়ান চৌধুরীর কবরটি দেখিয়ে দিল। এরপরে সে নীরবে চলে গেল। চন্দ্র দেখে একটা কোনায় তার বাবার কবরটা অবহেলায় পড়ে আছে। সিমেন্ট দিয়ে বাঁধানো কবরটা, তার পাশে খোদাই করা লেখা, মেজর জাহিয়ান চৌধুরী। চন্দ্র হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। আকাশে মেঘে মেঘে গর্জন। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটাগুলি চন্দ্রের মাথার ওপর দিয়ে গড়িয়ে পড়ছে। সে ডাকে, আব্বু, ও আব্বু, আপনি শুনতে পাচ্ছেন? আমি চন্দ্র, আপনার চন্দ্র বলছি। আপনাকে দেখতে এসেছি আব্বু। আমাদের অসহায় করে দিয়ে অকালে কেন আপনি লুকালেন আব্বু? আপনার সঙ্গে কাটানো স্মৃতিগুলি আমার মনে পড়ছে না। আপনাকে শেষ যখন দেখেছিলাম তখন ক্লাস 6-7-এ কি পড়ি। এরপরে আর দেখা হয়নি। আপনি ছিলেন একজন সৎ আর্মি অফিসার। তবুও কেন আপনাকে মিথ্যা অভিযুক্তে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হলো? বিনা দোষে ফাঁসিতে ঝুলতে হলো? জানেন আব্বু, আম্মাও না আমাকে একা করে দিয়ে চলে গেছে। ঋতুটা, সেও বড় স্বার্থপর। সবাই আমাকে ছেড়ে চলে গেল। এই ত্রিভুবনে আমার আর আপন কেউ রইল না। এমনকি আপনিও না। আপনারা এমন কেন আব্বু? কথা দিয়ে যদি কথাই না রাখবেন, তাহলে কথা দিলেন কেন? এই দেখুন না, আপনার বউ মোর্শেদা, তিনিও আমায় কথা দিয়েছিলেন যেখানে যাবে সঙ্গে নিবে। সেও কথা রাখেনি। কেউ রাখেনি। সবাই স্বার্থপর। এই স্বার্থপর পৃথিবীতে আমাকে জীবন্ত কবর দিয়ে সবাই পালিয়েছে, লুকিয়েছে। কেন এমন হলো আমার জীবনটা? কেন সবকিছু হারাতে হলো আমাকে? কেন অন্যের আশ্রয়ে আমাকে আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে? আমি তো মোর্শেদার মেয়ে, একজন আর্মি অফিসারের মেয়ে। তাহলে আমাকে কেন লোকের কথা শুনে চলতে হবে? কেন আমি মানুষের হাতের পুতুল হব? উত্তর দেও তোমরা। দিতেই হবে। জানেন আব্বু, আমি কেবল একটা উত্তর শুনতে সেই কুমিল্লা থেকে এই ঢাকা আজিমপুর কবরস্থানে ছুটে এসেছি। শুধু একটা জবাব। জবাব দিন আমায়। আমার বুকটা জ্বলছে। আমার কষ্ট হচ্ছে আব্বু, অনেক অনেক কষ্ট। বুক চালানো কষ্ট। বলতে বলতে সে হাউমাউ করে কেঁদে দিল। চোখের জলগুলি মুক্তাদানার ন্যায় ঝরছে। মাত্রাতিরিক্ত ক্রন্দনের ফলে হেঁচকি ওঠার মতো দশা। শরীর থেকে টেনে বোরকাটি খুলে ফেলল। ছুঁড়ে মারল সেটা। মনের কষ্ট আর যন্ত্রণায় তার বাবার কবরের দেওয়ালের সঙ্গে মাথা ঠুকতে থাকে। সেই সঙ্গে চিৎকার করে কাঁদতে থাকে। সমগ্র কবরস্থান খালি। কেউ নেই। তার চিৎকার কারোর শ্রবণশক্তিতেও পৌঁছায় না। মাতলামো করে সে। ছেলেমানুষি করে। তার অনেক রাগ, চওড়া অভিমান। কিন্তু কার ওপর? জওয়ান শেখ, না তার বাবা, না তার আম্মার ওপর। এটাই সে বোঝে না। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলি তাকে অবিরাম ভিজিয়ে দিয়ে যায়। বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার হয়ে তার চোখ দিয়ে ঝরে অঝরে নোনা জল। চোখ দুটো লালচে রং হয়ে উঠেছে। মাথাটা প্রচণ্ড ভারী ভারী ঠেকেছে। সে আর কাঁদতে পারে না। গলাটা ভীষণ আকারে বসে গেছে। তবুও বুকের ব্যথাটা কমছে না। ধেই ধেই করে বাড়ছে। বুকের একাংশ চিন চিন ছাত ছাত করেই যাচ্ছে।
আকস্মিক হঠাৎ পেছনে কারোর উপস্থিতি টের পেল। সে পিছু ঘুরল না, ঘুরতে মনটা চাইল না। যে হোক, তাতে তার কি, সে কাঁদতেই থাকে। তাৎক্ষণিক ক্রন্দনরত অবস্থায় সে শুনতে পেল পিছনে থাকা ব্যক্তি ভারী কি কণ্ঠে তাকে ডেকে ওঠল, চন্দ্র। বর্ষণের বড় বড় ফোঁটাগুলি সূচের মতো শরীরে বিঁধছে। মাথার ওপর খোলা আকাশ, সেই আকাশে চলে ধবল দুধের মতো দেখতে মেঘে মেঘেদের গর্জন। বাতাসটা শাঁসা করে বাজছে, সেই সঙ্গে বৃষ্টির ছটাও। চন্দ্র অপ্রস্তুত, তার চক্ষুদেশ থেকে তখনও জল গড়িয়ে বইছে। সেই মুহূর্তে শুনতে এল একজন তাকে ডাকছে। সে ঘাট ঘুরিয়ে পিছু ঘুরে দেখতে পায় ফর্মাল ড্রেসে দাঁড়ানো পুরুষালী প্রতিবিম্বটা। চন্দ্র আগের মতো মাথাটা আবার জায়গা মতো ঘুরিয়ে আনল। তার বুকে ওড়না নেই, লম্বা চুলের বেনিটা কোমর ছাড়িয়ে মাটিতে লেপ্টে পড়েছে। সে এখনো কেঁদেই চলছে। ধীরে ধীরে লোকটি ওর পিছু এসে দাঁড়ায়। ওকে স্পর্শ করার আগেই চন্দ্র তড়িৎ পিছু হাতে যায়। চেঁচিয়ে ওঠে সে, ছুবেন না আমায়। লোকটার বাদামি রঙের মণিজোড়া ছোট ছোট হয়ে আসে, দাম্ভিক মুখ, শক্ত চোয়াল। চন্দ্রের মণিজোড়া অন্যত্র স্থির। লোকটা ওর কাছে যায় ওকে ডাকতে ডাকতে, পাখি। চন্দ্র আবারও পিছু হাঁটে, দ্রুত দাঁড়িয়ে পড়ে। অভিমানী মন তার, শক্ত মুখটা। সে গলার রগ টেনে গলাটা উঁচু করে জিজ্ঞেস করে, কেন এসেছেন এখানে? ওর অপ্রত্যাশিত আচরণে জওয়ান শেখ নিশ্চুপে অবাক, বিমূঢ়। যে মেয়ে তার চোখের দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলতো না, আজ সে কিনা শক্ত চোখে মুখে তাকে শাসিয়ে যাচ্ছে, প্রশ্ন ছুটছে। সে ওকে ধমক ছুড়ল, কি বলছো আদৌ বুঝতে পারছো? চন্দ্র হেসে ফেলে, কি বুঝবো জওয়ান শেখ, কি বুঝাবেন আমায়? লোকটা ওর প্রতিটি কথায় আজ মাত্রাতিরিক্ত চমকায়। চন্দ্র পুনরায় বলে, আপনি এখানে কেন? তোমাকে নিতে এসেছি। চন্দ্র হাসে, অস্বাভাবিক হাসি, চোখ দুটো নাচাল। সে প্রশ্ন ছুড়ল, কেন? ওর অদ্ভুত আচরণে লোকটা যতটা না বিরক্ত হয়, তার চেয়ে বেশি লাগে অবাকতা। মেয়েটা দিনে দিনে ভারী বেড়েছে। আগে মুখে মুখে তর্ক করতো না, এখন সেসবও করছে। তুমি জানো না কেন? লোকটার নরম গলার উত্তর, হ্যাঁ জানি তো, কারণ আমি আপনার স্ত্রী মিসেস চন্দ্র শেখ। সেই দায়িত্ববোধ থেকে এসেছেন। কিন্তু আমার অমন দায়িত্ববোধ চাই না গো জওয়ান শেখ, যেই দায়িত্ববোধের কাছে আত্মসম্মান অতি তুচ্ছ। যতবার চন্দ্র জওয়ান শেখ নামটা মুখে উচ্চারণ করে, লোকটার বুকে যেন কাটা সূচের মতো বহে। চন্দ্র ঠাট্টা করে, আবার বলে, শরীরে আঘাত করে, আবার আসেন পানি ঢালতে। আপনারা মানুষ বড়ই অদ্ভুত, অথচ যেখানে পানি ঢালার কথা সেখানে ঢালেন না। আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, আপনার সঙ্গে কথা না বললে আমি থাকতে পারবো না, আপনার সঙ্গে দেখা না হলে মরে যাব। এসব ভুল জওয়ান শেখ, ভুল। কেউ কারুর জন্য মরেও না, বাঁচেও না। এই যে কবরে যাকে দেখছেন শুয়ে আছে, সে হলো আমার আব্বু। সে সাধারণ কেউ না, একজন আর্মি অফিসার। আমার মাও একজন শিক্ষিত সংগ্রামী নারী ছিল, যার ঘরের সন্তান আমি। আমার আম্মা বেঁচে থাকলে কখনো আপনাদের পরিবারে আমাকে আসতে হতো না, আর আত্মসমর্পণ বিসর্জন দিয়ে থাকতে হতো না। আমি মোর্শেদার কন্যা, চন্দ্র চৌধুরী। জলে ভেসে আসা কোন ফুল নই আমি। আপনি বারবার আমাকে তুই তামারি বলে অপমান করছেন, তবুও আমি চুপ থেকেছি। এর মানে এই নয় যে আমি বোকা। আমি দুর্বল নই জওয়ান শেষ। আমি শুধু চেয়েছি শান্তি। বিশৃঙ্খলা আমার পছন্দ নয়। আমার বাবা নেই, মা নেই, আমি অনাথ। তার মানে এই নয় যে আমি অসহায়। আমি অসহায় নই জওয়ান শেখ। আপনার হাত থেকে একবার বেরোতে দেন, পুরো পৃথিবী জয় করে দেখাবো। কথাগুলি একের পর এক চন্দ্র যখন চোখ দুটো শক্ত করে বলছিল, লোকটার দৃষ্টিজোড়া তখন ওর পানেই স্থির ছিল। এমন করে চন্দ্রকে রেগে যেতে লোকটা কখনোই দেখেনি। মেয়েটার মুখটা লাল, সে চন্দ্রের দিকে অতিক্রম করে। চন্দ্রের দুগালে হাত রেগে নরম গলায় বলে, শান্ত হও আমার পাখি, এত রাগে না। বড় হই তোমার, বুঝেছ মেয়ে। এখন বাড়ি চলো। কত মানুষকে টেনশনে ফেলে রেখে এসেছ, সবচেয়ে বড় টেনশনে রেখেছ আমাকে। চন্দ্র জওয়ান শেখের থেকে তার হাত ছাড়িয়ে নিল। ছাড়ুন আমায়। যেখানে সম্মান নেই সেখানে দ্বিতীয়বার যাওয়া উচিত নয়। চন্দ্রের কঠোরতায় লোকটা আজ ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। জলের মতো শান্ত মেয়েটা আজ সমুদ্রের তরঙ্গের ন্যায় গর্জে উঠছে। লোকটার একটু খারাপ লাগলো, অনেক বেশি কঠোরতা দেখিয়ে ফেলেছে বোধহয়। সে নিজের দোষ স্বীকার গেল, মুখে বলল, সরি আমার চন্দ্র দেশে চন্দ্রানী, এবার তো ক্ষমা করো। আর হবে না প্রমিত, না বরকে ক্ষমা করবে না। বাব্বা এত রাগ তোমার। লোকটার পাগলাটে চন্দ্র হেসে ফেলল, পরক্ষণে লোকটার বুকে ঝাঁপিয়ে পড়ে
দুহাত লোকটার পিঠের মাঝে ছড়িয়ে দিয়ে শার্ট খামচে ধরে ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দন করে ওঠে। আপনি এমন কেন, অ্যাডভোকেট সাহেব? এই ভালো, এই মন্দ, এই কারণে আপনাকে আমি ঠিক বুঝতে পারি না। আপনি জানেন, আপনি ছাড়া আর এই বিশাল ধরনীর মাঝে আমার আর আপন বলতে কেউ নেই। সবটা জুড়ে শুধু আপনি। সবটা জেনেও বুকে আঘাত করেন। এই আঘাত আমি কাকে দেখাবো বলেন, কাকে? কথাগুলি বলতে গিয়ে চন্দ্রের থুতনি বেয়ে কয়েক ফোঁটা নোনাবাড়ি ঝরে পড়ল। লোকটা ওর থুতনিটা উঁচু করে থুতনির মাথায় একটা গাঢ় করে চুমু খায়। সরি বলেছি তো পাখি, এখন বাসায় চলো। বৃষ্টিতে ভিজে শরীরের কি হাল করেছ? চন্দ্র প্রত্যুত্তরে কিছু বলল না। সে লোকটার চওড়া প্রশস্ত বক্ষ মাঝে নেতিয়ে যাওয়া বিহঙ্গদের ন্যায় শান্ত থাকে। মুখটা ম্লান। লোকটা এরই মাঝে বোরকা আর নিকাব এনে ওকে পরিয়ে দিয়ে কোলে তুলে নিল। গাড়িতে বসিয়ে তারা কুমিল্লার দিকে রওনা দিল। যেতে যেতে অনেক সময় লাগলো। তার মধ্যে পথে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ল দুপুরের লাঞ্চ করতে। চন্দ্রকে লোকটা বসে বসে খাইয়ে দিচ্ছিল। চন্দ্র এসবে অভ্যস্ত না, তবুও চুপ করে রইল। কোন প্রকার অমত দেখালো না। তাদের খাওয়ার মধ্যে পাশের চেয়ারে কারোর বসার শব্দ পেল। সঙ্গে সঙ্গে জওয়ান শেখ চন্দ্রের মুখের সামনে নিকাবটি টেনে দিল। চন্দ্র চিনে না লোকটাকে, তবে জওয়ান শেখ চিনে। কুখ্যাত খুনি ও মাদক ব্যবসায়ী জোসেফের এর ভাই সালমান। জোসেফকে গত সপ্তাহে সে জেলে ভরেছে। ফাঁসির রায় হয়েছে। সেই জেলে ছোট ভাই সালমান এসেছে হুমকি ছুটতে। চন্দ্রের দিকে এক পলক তাকিয়ে সালমান শক্ত চোয়ালে চোখ মুখ লাল করে জওয়ান শেখকে শাসাল, আমার ভাইয়ের বউকে বিধবা করে নিজের বউ নিয়ে হানিমুন করা হচ্ছে। শালা ইচ্ছে তো করছে তোকে সহ তোর বউকে এখানে পুঁতে দেই। আর দুদিন পর আমার ভাইয়ের ফাঁসি। যত দ্রুত পারিস ফাঁসি ফেরা, নয়তো বউ তো হারাবি, সঙ্গে তোর পুরো পরিবার ধ্বংস করে ফেলব। সালমানের হুমকি শোনার পরও লোকটার বাহ্যিক আচরণ দ্বারা ভীতিকর কোন পরিবর্তন লক্ষ্য করা গেল না। যেন ওর কথায় সে কোন ভয় নয়, বেশ মজা পেয়েছে। লোকটা বলে, ভাষণ দেওয়া শেষ হয়ে গেলে এবার আসতে পারো। কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, উকিল সাহেব। সব হারাতে হবে আপনাকে। কথাটা অজানা বিপদের সংকেত ছিল। লোকটা মুখ চিবিয়ে হাসে। রেগে ধমক দিল, আরে যাতো, দেখবি না শুধু জ্বলবি, সব হারিয়ে কাঁদবি। কথাগুলি বলতে বলতে সালমান বেরিয়ে যাচ্ছিল। তার অক্ষিজোড়া ছিল যেন জ্বলন্ত এক আগুন। জওয়ান শেখ সেসব অযুক্তির কথা কর্ণপাত করল না। তার অ্যাডভোকেটের পেশার জীবনে অবধি কম হুমকি ধমকির, মারহানির সম্মুখীন হননি। তবুও নিজের পদমর্যাদায় অবিরত, অবিচল ছিল। আজও সে ওসব কর্ণে তুলেনি। অমন দু একটা হুমকি ধমকি যদি নাই শোনে, তাহলে অ্যাডভোকেট হওয়াটা চরম দোষের। সে সব রকমের চেতনা মস্তিষ্ক থেকে বের করে দিয়ে চন্দ্রের নিকাব সরিয়ে নিল। নরল গলায় আদেশ দিল, নেও, খাও। চন্দ্র পিটপিট করে মৃগনয়ন জোড়া ছাপিয়ে ঝটপট লোকটাকে প্রশ্ন করল, আপনার ভয় করছে না? লোকটা ভাত মাখতে মাখতে ওকে শুধাল, কেন? এই যে উনি শাসিয়ে গেল। মোটেও না। কারণ রোজই এমন অনেক খুনির কন্যা কোন দল আসে শাসাতে। কজনেরটাতে ভয় পাবো বলো? আল্লাহ। তাহলে তো আপনার অনেক শত্রু। ভয় পাচ্ছ নাকি, পাখি? প্রশ্ন ছুড়েই লোকটা দৃষ্টিজোড়া ছোট ছোট করে নিল। সঙ্গে ললাটের মাঝে লম্বা দুটো সরু ভাঁজ পড়ল। কেন? চন্দ্রের চাহনি নরম। এই যে এত শত্রুর কথা শুনে। নিজের জন্য না, আপনার জন্য টেনশন হচ্ছে। ওরা আমার কিছুই করতে পারবে না। তবে ওদের টার্গেট থাকবে তোমার আর আমার পরিবারের দিকে। এখানেই মুখ্য চিন্তার বিষয়। চন্দ্রের মুখ আতঙ্কিত দেখা গেল। লোকটা ওর ভীতু নরম মুখটা দেখে হেসে ফেলে। এই, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পেও না মেয়ে। জওয়ান শেখের মতো একটা বটবৃক্ষ থাকতে তোমার ভয় কিসের? তোমাকে আক্রমণ করতে গেলে আগে আমাকে টপকাতে হবে, বুঝেছ? চন্দ্র চিন্তিত মুখে বলে, আপনি এসব কেস ছেড়ে দেন। অন্য কোন কেস নিয়ে লড়েন। জওয়ান শেখ হাসে, নিঃশব্দ হাসি। শব্দহীন নরম হাসি। তুমি নরম হও, তবুও ভীতু হইও না মেয়ে। কারণ ভীতি একজন মানুষের মনকে দুর্বল করে দেয়। সব সময় বুকে সাহস রাখো। সত্যের মুখোমুখি হতে শেখো। চন্দ্র মুগ্ধ চোখে লোকটার মুখটার দিকে চাইল। সে প্রতিটা কথা মস্তিষ্কে ঢুকাচ্ছিল। লোকটা ওকে মনোযোগে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট টিপে হাসে। প্রেমে পড়ছু মনে হয়। চন্দ্র ফিক করে একাল হেসে দিল। কথা আর এগোলো না। সন্ধ্যার আবছায়া ধরে তারা বাড়ির উদ্দেশ্যে অগ্রসর হয়। চন্দ্রকে বাড়ি দিয়ে লোকটা কোথাও একটা বের হলো। রাত 11টা। আজকে নাইট ক্লাবে অন্যদিনের তুলনায় ভিড় একটু বেশি। নারী পুরুষ প্রায় অর্ধনগ্ন হয়েই উভয়ই অশ্লীল ভঙ্গিতে ডান্সে মেতেছে। একটা নেশার ঘোরে বাদরের মতো লাফাচ্ছে।
কাউকে দেখায় ব্যাঙের মতো। অন্যত্রে কেউ কেউ মদ্যপানে ব্যস্ত। একটা কোনায় জাওয়াদ আর রাজা বসা। জাওয়াদের হাতে মদের গ্লাস। এক গ্লাস খাওয়ার পর তার দারুণ লেগেছে। সে এবার পুরো বোতল নিয়ে বসল। রাজা বারবার নিষেধ করল, তবুও জাওয়াদ শুনল না। তার মাথায় ভূত চেপেছে, নিজেকে সবার কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব বানানোর। সে বলেছিল নষ্ট হয়ে যাবে, এটাই নষ্ট হওয়ার প্রথম ধাপ। রাজা জাওয়াদকে বোঝায়, দোস্ত, এসব মদ অর্ধনগ্ন নর্তকীরা ভালো না দোস্ত, চল বাড়ি যাই। জাওয়াদের নেশা ধরে গেল। সে হেলিয়ে দেয় চেয়ারে মাথাটা, বলে, আমি বাড়ি যাব না। ওই জওয়ান শেখ ভেবেছে কি আমি তার কাছে ফিরে যাব? অসম্ভব। সে আমার আসমানের চাঁদকে আমায় দেয়নি। কেন দেয়নি জানিস? কারণ আমি তার আপন ভাই না। আপন ভাই হলে ঠিকই দিয়ে দিত। রাজা বিরক্তকর কণ্ঠে বলে, তুই তো বলেছিলি চন্দ্র বিবাহিত। আচ্ছা, কোন বড় ভাইয়ের বউ কি ছোট ভাইকে দেয়? দেয় না জাওয়াদ। এসব অনৈতিক, অযুক্তিযুক্ত কথা। কেন এত নিজেকে অবহেলা করছিস? যে তোর নয় তাকে ভেবে লাভ কি? দেয়, সব দেয়। ভাইয়া আমাকে তার পরনের আন্ডারপ্যান্টটাও দিত। এখন কিছুই দেয় না। তোর নেশা ধরে গেছে ভাই। এবার বাড়ি চল। কার বাড়ি? কোন বাড়ি? আমার কোন বাড়ি ঘর নেই। আমি এই সুন্দরীদের মাঝে থাকব, ডান্স করব, ভিডিও করে অনলাইনে ছেড়ে দিব। দেখাবো জওয়ান শেখকে, দেখো নষ্ট পুরুষকে। আমাকে নষ্ট পুরুষ হতে তুমি বাধ্য করেছ। বাড়ি চল। গম্ভীর তেজস্বী কণ্ঠটি কানে যাওয়া মাত্রই রাজা তরাক করে তড়িৎ পিছু ঘুরল। দেখতে পেল জওয়ান শেখকে। ক্লান্ত মুখ, ঘর্মাক্ত কপাল। জাওয়াদ পিছু ঘুরে জওয়ান শেখকে এক পলক দেখে রাজাকে শুধাল, এই দেখ তো, আমার কি নেশা টেশা ধরে গেছে তাই চোখে উল্টা পাল্টা দেখছি না জওয়ান শেখ সত্যি সত্যি এখানে এসেছে। রাজা ওকে একটা ধমক ছুড়ল, বেয়াদব, উনি তোর ভাই? ভাই? প্রশ্নটির করেই জাওয়াদ হো হো করে উন্মাদের মতো হাসে। সে মদের বোতলটি হাতে নিয়ে পিছু ঘুরে দুদক গিলে বলে, তা জওয়ান শেখ, হঠাৎ আপনি এখানে? আপনার মতো পবিত্র লোকের জন্য তো এ স্থান নয়। জওয়ান শেখকে বসতে রাজা তার নিজের চেয়ার খালি করে জায়গা করে দিল। লোকটা জাওয়াদের মুখোমুখি হয়ে বসে। ছোট ভাইটার মুখটার দিকে গভীর চোখ চায়। শুকনো মুখ, চোখের নিচে ডার্ক দাগ। কি হাল হয়েছে? খায় না, ঘুমায় না, রাত জাগে যে। সে অনুরোধ করে, জাওয়াদ, বাড়ি চল। আম্মু কাঁদছে। ইলার রুম থেকে বের হয় না। সবাই ভার। বাড়িটা তুইহীন, মৃত মৃত প্রাণহীন মনে হয়। জাওয়াদ হাসে, তুমি কাঁদো না ভাইয়া, তোমার তো সবার চেয়ে বেশি কাঁদা উচিত ছিল। লোকটা ঝাপসা চোখ দুটো শস্যবস্ত লুকিয়ে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে। জাওয়াদ সেদিকে তাকিয়ে আবারও হাসে। সে এবার হেয়ালিপনা ছাড়ে, বলে, আমি বাড়ি গেলে আসমানের চাঁদকে আমায় দিবা ভাইয়া। তাহলে এখনই ফিরে যাব। লোকটা মুখটা অন্যত্রে ঘুরিয়ে নেয়। এটা ছাড়া যা চাইবি দিয়ে দিব। আমার ওটাই চাই। জাওয়াদ, বলেই চেঁচিয়ে ওঠে লোকটা। মিউজিকের শব্দের কারণে গলা বেশি দূর অবধি পৌঁছালো না। দু একজন ছেলে এইদিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নেয়। জওয়ান শেখ আশপাশ সতর্ক নজরজোড়া এক পলক ঘুরিয়ে কণ্ঠের আঁচ কমিয়ে নেয়। কণ্ঠে মিষ্টতা মিশিয়ে বলে, সরি ভাই, আবারও ধমক দিয়ে ফেলেছি। চল বাড়ি। তুই শেখ বাড়ির সন্তান। বাহিরে বাহিরে ঘুরবি কেন? এসব অপবিত্র জায়গায় বাকি করছিস। এসব জায়গা তোর জন্য নয় জাওয়াদ। জাওয়াদ পুনরায় হাসে। মা গুলা সে তাই না ভাইয়া। জওয়ান শেখ মুখটা ঘৃণায় অন্যদিকে ঘুরিয়ে নিল। তুই চন্দ্রকে ওই চোখে দেখিস? হাহ চন্দ্র। বলেই জাওয়াদ বুক চিরে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ একখানে নীরব থাকে। সেই নীরবতার চাদর তুলে ফের বলে, চন্দ্র নামটা শুনলেই কেন জানি বুকের মধ্যে শান্তি শান্তি লাগে। চোখের সামনে ভেসে ওঠে সুন্দর গোলগাল ওড়নায় প্যাঁচানো শুভ্র সুশ্রী একটি নরম কোমল মুখ। কি সুন্দর পবিত্র মুখ! তার জন্য আমার অন্তরে কখনো খারাপ ধারণা আসেনি। তবে হ্যাঁ, তাকে নিয়ে হাজারবার স্বপ্নের মধ্যে ঘর সাজিয়েছি। মনের ঘর। তুমি চলে যাও ভাইয়া, আমি ফিরব না, আমি এখানেই ঠিক আছি। এটাই আমার জন্য পারফেক্ট জায়গা। জাওয়াদ প্লিজ। অসহায় শোনালো লোকটার গলা। জাওয়াদ উঠে দাঁড়ায়। দুলতে দুলতে হাঁটে সে। আমার বাড়িঘর নেই, আমার কোন নারী নেই, আমার কিছু নেই, সেও আর আমার নেই। কথাগুলি বলতে বলতে জাওয়াদ বেরিয়ে গেল। মিলিয়ে গেল তার ছাটুকু। জওয়ান শেখ ফুস করে শ্বাস ফেলল। কপাল চেপে এক বুক আকাঙ্ক্ষা নিয়ে সেও নাইট ক্লাব থেকে বেরিয়ে গেল। খুব ভোরের দিকে লোকটা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিল। চন্দ্রের আজ শরীর খারাপ। সকাল থেকেই তার কেমন যেন লাগছে। লোকটা ওর শরীর খারাপ দেখে আর ওকে ডাকল না। রেডি হওয়া হয়ে গেলে চন্দ্রের পাশে এসে বসল।
ওর মাথায় হাত রাখতেই চন্দ্র দৃষ্টিজোড়া ঝাপটিয়ে পিটপিট করে চাইল। লোকটা ওর মুখ পানে চেয়ে স্মিত হাসল। আমার চন্দ্র দেশের চন্দ্রানী, আজ কি শরীর বেশি খারাপ লাগছে? গতকাল রাতের রোমান্টিক অত্যাচার বুঝি একটু বেশি চালিয়ে ফেলেছি। চন্দ্র গলা থেকে ওড়নাটা সরিয়ে নিল। দেখালো সে লোকটাকে। লোকটা দেখল বিভাজনের একটু উপরে লাল হয়ে আছে। লোকটা আঁতকে ওঠল। বিভাজনের আঘাতপ্রাপ্ত লাল অংশটুকুর ওপর হাত দিয়ে ছুঁয়ে সুথাল, কখন হলো এটা? আপনি যখন পুরোপুরি উন্মাদ হয়ে আমার ওপর আধিপত্য চালাতে ব্যস্ত। বাধা দিবে তো? আপনিই তো বলছেন মাঝপথে বাধা দেওয়া, আপনার কাজে বিঘ্ন ঘটানো আপনার মোটেও পছন্দ নয়। তাই বলে তোমায় আঘাত করে নয়, পাখি। বলেই সে থামে। ছোট করে একটা বিরতি নেয়। চন্দ্রের গলায় মলম লাগিয়ে পুনরায় বলে, এত নিষ্ঠুরতা তোমার প্রতি করা আমার মোটেও উচিত হয়নি। তোমাকে কাছে পেলে আমি উন্মাদ হয়ে যাই। তখন কি করি নিজেও জানি না। তোমার উচিত তখন নিজেকে সেফ রাখা। এখন ঘুমাও। আজ আর কলেজে যেতে হবে না। আমি দুপুর চলে আসব। মনার মাকে বলবো নাস্তা দিয়ে যেতে। আপাতত বেড রেস্ট নেও পাখি, ঠিক আছে? চন্দ্র মাথা ঝাঁকায়। ঠিক আছে। লোকটা ওর ললাটে, চোখে, মুখে অতপর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। বলে, আমি ফোন করব। ফোন তুলো। আর হ্যাঁ, নিজের যত্ন নিও। দরজায় আটকে ঘুমিও। পরিত্রাণ কিন্তু আজ বাড়ি আসছে। ওর নজর ভালো না। ওর থেকে দূরে থেকো। আসি এখন। হ্যাঁ। চন্দ্র নীরবে সম্মতি জানালো। আচ্ছা। লোকটা বেরিয়েছে বেশ কিছুক্ষণ হলো। এর মধ্যে চন্দ্র একটু ঘুমাল। বাসায় আজ তেমন কেউ নেই। মনার মা ইলার সঙ্গে গিয়েছে। ইলার আজ চেক ছিল। সে ডাক্তারের কাছে চেক করতে গেছে। জওয়ান শেখ করতে। সামিন শেখ ঢাকা। বাড়িতে কেবল কাজের মানুষ আর শাহনাজ, সুরাইয়া বেগম। চন্দ্র তখন নিদ্রায় ডুবেছিল। হঠাৎ সে নিদ্রা থাকাকালীন অবস্থাতে টের পেল তার ঘাড়ের কাছাকাছিটাতে অপরিচিত কোন পুরুষের ভারী ভারী নিঃশ্বাসের শব্দগুলি ফুসফুস করে গড়িয়ে পড়ছে। বাহিরে মেঘে অন্ধকার করে রেখেছে। সেই অন্ধকারের মতো চন্দ্রের জীবনটাও যেন ঢাকা পড়তে শুরু করেছে তিমিরে। চন্দ্র চট করে উঠে বসল। চোখ দুটি ভয়ার্ত, তার গা এখনো অজানা বিপদের আশঙ্কায় কাঁপছে। সে আশপাশ ভালো করে তাকালো। কোথাও কোন পুরুষের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না। তাহলে কি এটা কেবল দুঃস্বপ্ন ছিল? হঠাৎ বেলকনি থেকে একটি প্রতিচ্ছবি চন্দ্রের দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমায় খুঁজছিলে? চন্দ্র সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। ধীরে ধীরে প্রকটিত হলো অরিত্রাণের পৈশাচিক মুখটি। সিগারেট সমান্তালে ফুঁকে যাচ্ছে। দরজাটি ঠাস করে সজোরে আটকে দিল। দরজাটি আটকানোর শব্দের সঙ্গে সঙ্গে চন্দ্রের বুকটাও কেঁপে উঠল। ভয়ে তার শিরদাঁড়া বেয়ে স্রোত গড়াচ্ছে। হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। অরিত্রাণ ধীরে ধীরে চন্দ্রের দিকে অগ্রসর হয়। হাসে ঠোঁট বাঁকিয়ে। হেই সুইট হার্ট, পিছু হচ্ছ কেন? জওয়ান শেখ যা পারে, আমিও তার চেয়ে কোন অংশে কম নয়। আসো, কাম বেবি গার্ল। চন্দ্রের ভয়ে রীতিমতো শরীর ছমছমে। লোম দাঁড়িয়ে গেল। সে চিৎকার করে তার শাশুড়ি শাহানাজকে ডাকল, আম্মা, আম্মা। বদ্ধ ঘরটির মধ্য থেকে চন্দ্রের মিহি গলার আওয়াজটি বেশি দূর অবধি পৌঁছাল না। পরিত্রাণের মুখে এখনো হাসি। চন্দ্রের ভীত মুখটা দেখে যেন সে বেশ মজা পাচ্ছে। আনন্দ হচ্ছে তার, পৈশাচিক আনন্দ। চন্দ্রের কাছাকাছি আসতেই একটা ফুলদানি হাতে তুলে নিল চন্দ্র। সেটা দিয়ে অরিত্রাণ কিছু বুঝে ওঠার আগেই কপালে এক বাড়ি বসিয়ে দিল। বাড়ি বসিয়েই সে দরজা খুলে দিল দৌড়। পিছন থেকে অরিত্রাণ চন্দ্রের ওড়না টেনে ধরল। একটা গালিও দিল, শালি। চন্দ্র সেসব কর্ণে তুলল না। তার মাথায় কেবল একটাই চিন্তা, তাকে পালাতে হবে। তার সম্মান রক্ষা করতে হবে। সে ওড়না রেখেই ইজ্জত বাঁচাতে দিল দৌড়। তার শাশুড়ির রুমের দিকে ছুটে গেল। ভাগ্যিস দরজাটি খোলা ছিল। সে ছুটতে ছুটতে গিয়ে শাহানাজের পিছু লুকিয়ে পড়ল। কেঁদে ফেলল সে। বলল, আম্মা আমারে বাঁচান। বলেই সে কাঁপতে কাঁপতে ঠোঁট ফুলিয়ে আবারও কেঁদে দিল। চন্দ্রের অপ্রত্যাশিত আচরণে শাহনাজ খানিকটা হতভম্ব হয়ে গেল। কি বলছে মেয়েটা? কার কাছ থেকে বাঁচাবে? মেয়েটার মুখটা ঘামে চটচট করছে। চোখ দুটি অধিক ভীতিকর। গলাসহ পুরো শরীর ঘেমে টেমে অস্থির। বুকে ওড়না নেই। এর মধ্যে টের পেল ধুপোথাপ পা ফেলে অরিত্রাণকে এইদিকে এগিয়ে আসতে। অরিত্রাণকে এইদিকে শাসা করে চন্দ্রের ওড়না হাতে এগিয়ে আসতে দেখে শাহনাজের আর বুঝতে বাকি রইল না ঘটনার আদ্যন্ত। শাহনাজ দ্রুত চন্দ্রের ওড়নাহীন বক্ষে তার বুকের ওড়নাটি খুলে দিয়ে দিল। চন্দ্রের সামনে ঢাল হয়ে নিজে শটান করে দাঁড়িয়ে পড়ল। শত হোক তার নিজের পুত্রের বধূ। ছেলের অবর্তমানে তাকে রক্ষা করা তার একটা দায়িত্বের মধ্যে পড়ে।
অরিত্রাণের মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে, চোখ মুখ ভীষণ লাল তার। প্রচণ্ড রেগে আছে। চন্দ্রকে আজ কাছে পেলে যেন আস্ত রাখবে না, সোজা রেপ সহ খুন করে ফেলবে। অরিত্রাণ চন্দ্রের দিকে এগোতে গেলে শাহনাজ চোখ মুখ শক্ত করে বলে, অরিত্রাণ ভালো হবে না কিন্তু। আর এক পাও তুমি আমার বৌমার দিকে বাড়াবে না, তাহলে কিন্তু ফল ভয়ঙ্কর হবে। এতদিন বাহিরে যা করেছ করছে, আমি কিন্তু তার বিষয়ে কিছু বলিনি। এবার এটা আমার ঘরের সম্মান, আমার ছেলের সম্মান, আমার সম্মান, আমার পরিবারের সম্মান। তার দিকে হাত বাড়ানোর কথা ভুলে যাও। আপনি সরে যান বড় মা, আমার কাজ আমায় করতে দিন। বলেই অরিত্রাণ শাহনাজকে ধাক্কিয়ে চন্দ্রকে স্পর্শ করতে যাচ্ছিল। শাহনাজ মাত্রাতিরিক্ত রেগে যায়। অরিত্রাণ, আর এক পা চন্দ্রের দিকে বাড়ালে তোমায় আমি খুন করে দিব। সে আমার বাড়ির ইজ্জত, সেই ইজ্জতের দিকে চোখ বাড়ালেও তোমার চোখ আমি তুলে ফেলব। অরিত্রাণ হাসে, দুর্বোধ্য হাসি। বেশ মজা পেয়েছি বড় মা, আজ আপনার বাড়ির ইজ্জত আমার হাতে, দেখি তাকে কে বাঁচাতে আসে। আজ জওয়ান শেখের সকল অহংকার দম্ভ আমি নষ্ট করে দিব। অনেক জ্বালিয়েছে, তার শোধ ওর বউ দিয়ে তুলব। বলেই সে চন্দ্রকে টানতে টানতে রুমে নিয়ে যেতে থাকে। চন্দ্র যেতে চাচ্ছিল না, তাকে অরিত্রাণ টেনে টেনে জোরপূর্বক নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। চন্দ্র অনেক চেষ্টা করে হাত ছাড়ানোর, সে পারে না। ব্যর্থতার শত গ্লানিতে চিৎকার করে কাঁদে সে। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে, আম্মা, আমাকে বাঁচান আম্মা, আমার সম্মান বাঁচান। আমার কিছু হয়ে গেলে আমি মরে যাব আম্মা, এ মুখ কাউকে দেখাতে পারবো না, এমনকি আপনার ছেলেকেও নয়। বলেই সে চড়ো করে কেঁদে ফেলে। দুনয়নের জল ছেড়ে দেয়, চোখের জলে গাল ভিজে যায় তার। মুখটা অসম্ভব লাল, চোখে গাঢ় অসহায়ত্ব। শাহনাজের মাতৃত্ববোধে আঘাত লাগে। মেয়েটার আর্তনাতে তার পরাণ কেঁপে ওঠে, মমতা জাগে তার। সে রাগের প্রাবল্যে চেঁচিয়ে ওঠে। অরিত্রাণের সামনে গিয়ে বাধা দিয়ে দাঁড়িয়ে পড়ে সে, শক্ত গলায় শাসায়, অরিত্রাণ, হাত ছাড়ো চন্দ্রের। আমার সামনে দিয়ে আমার পুত্রবধূকে রেপ করবে তুমি? আমি বেঁচে থাকতে তা কখনো হতে দিব না। কিছুতেই পারবে না তুমি তোমার কর্মসাধন সফল করতে। তাহলে আপনি মরে যান বড় মা, আপনি মরলেই আমি আমার কাজ সফল করতে পারবো। অতঃপর আপনার মরাই উচিত। বাক্যটি শোনা মাত্র শাহনাজের বক্ষ গহ্বরে ধুকধুক শব্দ করে ওঠল। অরিত্রাণকে তার বেশ ভালো করে চেনা আছে। নিন্দুক লোক একটা। এই ছেলে নিজের কাজ সফল হওয়ার জন্য খুন করতেও দ্বিধাবোধ করবে না। তবে সে ওসবে ভয় করে না, কারণ মৃত্যুর ভয় তার মধ্যে কোন কালেই ছিল না। ইস্পাতের হৃদয় তার। সে বরং অরিত্রাণের থেকে চন্দ্রের এক হাত টেনে বলে, চন্দ্রের হাত ছাড়ো অরিত্রাণ। শাহনাজের কথাতে অরিত্রাণ তোয়াক্কা করে না, বরং হাসে, দুর্বুদ্ধ চওড়া হাসি। ধাক্কা মারে শাহনাজকে একটা। শাহনাজ ধাক্কা সামলাতে না পেরে আকস্মাৎ অসাবধানভাবে পড়ে যাচ্ছিল। কোন রকম কোনো দেওয়ালে ঠেকিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে। চন্দ্র তাৎক্ষণিক চেঁচিয়ে ওঠল, আম্মা। সে অরিত্রাণের হাতে একটা কামড় বসিয়ে দেয়। তবুও অরিত্রাণ তাকে ছাড়ে না। উল্টো চন্দ্রের মসৃণ ত্বকে ঠাটিয়ে অরিত্রাণ একটি চর বসিয়ে দিল। চরের সঙ্গে সঙ্গে চন্দ্রের ঠোঁট ফেটে রক্তের ফিনকি বেরিয়ে আসে। শাহনাজ সূর্যের মতো ছা ছা করে ভেজে ওঠে। একটা শোপিস হাতে নিয়ে অরিত্রাণের দিকে সে ধা ধা করে ছুটে যায়। চেঁচিয়ে ওঠে শাসায়, ছাড় ওরে, ক্ষুধার্ত দেহ খেকো পশু। আমার ছেলেটা খেয়ে আমার ছেলের সর্বনাশ করতে এসেছে। বেইমান কোথাকার, যেই প্লেটে খায় সেই প্লেটই ফুটা করে। অরিত্রাণ চোখজোড়া রাঙিয়ে ধমক ছুড়ল, চুপ বুড়ি, একদম চুপ। তোর আর তোর পোলার গুনগান শুনতে এখানে আসিনি, রেপ করতে এসেছি। শেষ করেই চন্দ্রকে ইশারা করে বলে, আর এই যে সুন্দরী ডার্লিং, তোর শাশুড়ির দেখছি বেশ কুরকুরানি। তাহলে রেপটা তার সামনে বসেই করে যাই, দেখুক নিজের ছেলের বউয়ের রেপ করা। বলেই অরিত্রাণ প্যান্টের চেইন খুলতে যাচ্ছিল। তখনই সুরাইয়ার কণ্ঠ শোনা গেল, এখানে কি হচ্ছে? শাহনাজ সুরাইয়াকে বলল, সুরাইয়া, তোমার ছেলেকে সাবধান হতে বলো। এত জেল খেটে জরিমানা দিয়েও তার শখ মেটেনি, এখন আসছে আমার ছেলের বউয়ের সর্বনাশ করতে। সুরাইয়ার তার ছেলের চরিত্র সম্বন্ধে বেশ ভালো করে জানা আছে। সে অরিত্রাণকে গিয়ে চোখ রাঙাল, এসব কি অরিত্রাণ? নিজের রুমে যাও। অরিত্রাণ বলে, আম্মা তুমি নিজের রুমে যাও, আমার কাজ আমাকে করতে দেও। কোনটা তোমার কাজ? রেপ করা। তুমি জানো জওয়ান শেখের সম্বন্ধে? ক্ষুধার্ত নেকড়ে একটা। যখন জানবে তুমি তার ইজ্জতের ওপর হাত দিয়েছ, বাঁচতে পারবে? অরিত্রাণ নাক মুখ লাল করে চেঁচিয়ে ওঠল, আমার এত বাঁচা মরার দরকার নেই। সেই ছোটবেলা থেকে জওয়ান জওয়ান
জওয়ান এই একটি নাম শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে। যত ভালো কাজ জওয়ান শেখ করে, যত খারাপ কাজ আছে অরিত্রাণ শেখ করে। তাহলে আমি খারাপই থাকি, আমাকে ভালো বানাতে এসো না। সুরাইয়া অরিত্রাণকে বোঝানোর চেষ্টা করে। অরিত্রাণ, বাবা প্লিজ শোন আমার কথা, চন্দ্র আমাদের বাড়ির বউ, সে তো আমারও বউ হওয়ার কথা ছিল আম্মা। তাহলে হলো না কেন? জওয়ান শেখ কেন আমার জিনিস বারবার কেড়ে নিবে, হাতিয়ে নিবে? জওয়ান শেখের আগে চন্দ্রকে তো আমার পাওয়ার কথা ছিল। বাবা, ও বাবা, আমার কথা শোন, যা হওয়ার হয়ে গেছে, এবার এসব বন্ধ কর। মা হয়ে তোর পায়ে ধরছি, মেয়েটার সঙ্গে এমন করিস না। কত ভালো মেয়ে, আমি মেয়েটার সঙ্গে কিছুই করছি না। ওর সঙ্গে আমার কোন শত্রুতা নেই, আমার সব শত্রুতা জওয়ান শেখের সঙ্গে। আমার সব কাজে সে বরাবর ব্যাঘাত ঘটিয়ে এসেছে, আমার জিনিসের ওপর ভাগ বসিয়ে এসেছে। এবার আমি ওর বউয়ের ওপর ভাগ বসাব। তুমি এসো আমার সঙ্গে। বলতে বলতে সে চন্দ্রকে ছেড়ে সুরাইয়ার হাত ধরে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। সুরাইয়া ছেলেটাকে বোঝানোর কত চেষ্টা করল, তবুও বুঝল না। উল্টো তাকে রুমের ভেতরে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজা আটকে দিল। সুরাইয়া বন্ধ রুমে উচ্চ শব্দে সমানভাবে চেঁচিয়ে যাচ্ছে, অরিত্রাণ, চন্দ্রকে স্পর্শ করো না, ও পবিত্র, ওর অভিশাপে তুমি ধ্বংস হবে। অরিত্রাণ সেসব কথা কানে তোলে না, সে আবারও চন্দ্রের দিকে এগিয়ে যায়। অরিত্রাণের হাত থেকে চন্দ্র যখন ছাড়া পেল, তখন শাহনাজ দ্রুত চন্দ্রকে নিয়ে নিজের রুমের দিকে ছুটে যাচ্ছিল। তার আগেই করিডোর থেকে দৌড়ে অরিত্রাণ এসে শাহনাজের চুলের মুঠি ধরে দেওয়ালের সঙ্গে একটা ধাক্কা মারল। চন্দ্র চিৎকার করে ওঠল, আম্মা। শাহনাজের মাথাটা ভো ভো করে ঘুরছে, তবুও সে চন্দ্রকে বলছে দরজা ভেতর থেকে আটকে দিতে। চন্দ্র কাপা কাপা হাতে দরজা আটকাতে পারছিল না, কারণ দরজা বাহির থেকে ঠেলছে অরিত্রাণ। পুরুষের শক্তির সঙ্গে কি পারা যায়? যায় না। অবশেষে অরিত্রাণই সফল হলো। ভিতরে ঢুকেই একটা অট্টহাসি দিল। ভয়ে রীতিমতো চন্দ্র ঘামছে, ঘামে তার শরীর ভেজা। অরিত্রাণ আবারও হাসে, তোমাকে প্রথমে আমি নিজে ভোগ করব, এরপরে তোমাকে রাজনের হাতে তুলে দিব সোনা। অথচ তোমার পেয়ারের অ্যাডভোকেট স্বামী টেরও পাবে না। রাজনকে চিনো তো? তোমার প্রেমিক হয়। তোমার তো আবার প্রেমিকের অভাব নেই। অবশ্য সুন্দরীদের 4-5টা করে প্রেমিক থাকতেই পারে, ওটা কোন ব্যাপার না। একদিকে রাজন, অন্যদিকে অরিত্রাণ, দুটো নামই চন্দ্রের কাছে আতঙ্কের। তবে রাজন যতই খারাপ লোক হোক, সে কখনো চন্দ্রের ইজ্জতের ওপর হাত তুলেনি। তার একটাই দোষ ছিল, চন্দ্রকে বিয়ে করা। হয়তো সেদিন না পালালে জোর করে বিয়েও করে নিত, এরপরে জোর করেই সবকিছু করত। পার্থক্য শুধু এতটুকু যে একজন বিয়ের আগে, আরেকজন বিয়ের পর সব কেড়ে নিত। তার ভাবনা মাঝে ওড়নায় টান পড়ে। রাজন তার বুক থেকে ওড়না টেনে নিয়েছে, তার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়তেই চাইল। তার আগেই অরিত্রাণের মাথার ওপরে ঠাস করে শাহনাজ পিছন থেকে একটা শোপিস দিয়ে বাড়ি বসাল। অরিত্রাণ মাথা ধরে রক্ত চক্ষু বের করে পিছু ঘুরল, দেখল পাথরের শোপিস হাতে অগ্নি নয়নে শাহনাজ দাঁড়িয়ে আছে। শাহনাজকে দেখে তার মেজাজ গগনচুম্বী হয়ে উঠল। সে পাশ থেকে পাথরের একটি ফুলদানি নিয়ে শাহনাজের মাথার পিছনে বাড়ি বসাল। শুধু একটা নয়, অনবরত বাড়ির ওপর বাড়ি বসাতেই থাকল, যতক্ষণ না শাহনাজ নেতিয়ে পড়ে, অর্থাৎ আঘাত করেই গেল। শাহনাজের চোখ উল্টে এলো, এই অবস্থা দেখে চন্দ্রের কলিজায় যেন পানি নেই, গলা শুকিয়ে এলো তার। নেতিয়ে যাওয়া চোখে শাহনাজ কাঁপতে কাঁপতে এক পলক চন্দ্রের দিকে চাইল। চন্দ্রের চোখ দুটি জলে চিকচিক করছে, সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেও দেয়। ঠোঁটটা কাটা মেয়েটার, গালটা লাল। শাহনাজের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সেই অবস্থায় শাহনাজকে টানতে টানতে নিয়ে অরিত্রাণ সিঁড়ির দিকে লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। সিঁড়ি থেকে গড়িয়ে শাহনাজের দেহটা নিচে পড়ে যায়, পুরোপুরি নিস্তেজ সে। চন্দ্র আম্মা বলে চিৎকার করতে করতে সেদিকে উন্মাদের ন্যায় ছুটছিল। অরিত্রাণ পথের মধ্যে চন্দ্রকে পিছন থেকে চাপতে ধরল, বলল, তুমি যাচ্ছ কোথায়? তোমার শাশুড়িকে কি এমনিতে খুন করেছে? তোমাকে রেপ করতে যাতে কোন প্রকার বাধা না আসে সেজন্য একেবারে তাকে শান্ত করে দিলাম তাকে খুন করে। খুনের কথা শুনে চন্দ্র একেবারে শান্ত হয়ে গেল, তার চোখের জল থেমে গেল। আজ আর বুঝি তার বাঁচার রাস্তা নেই, সে আজকে মরবেই, তাও খুব জঘন্যভাবে, নিজের মূল্যবান সম্মানটুকু হারিয়ে। কিন্তু এভাবে তো সে মরতে চায়নি। তার মৃত্যুটা যদি পবিত্র অবস্থাতে হতো, কত ভালো হতো। ওইদিকে সুরাইয়া বন্ধ রুমে বসে এখনো দরজা ধাক্কিয়ে চেঁচিয়ে যাচ্ছে, অরিত্রাণ, চন্দ্রকে ছেড়ে দেও, ওর কোন ক্ষতি করো না।
জওয়ান শেখ তোমায় ছাড়বে না। অরিত্রাণ সুরাইয়ার কোন কথা কানে তোলে না। নিচে ইলার গলা পাওয়া গেল। মনার মাও এসেছে। শাহানাজের রক্তাক্ত বিভৎস দেহটা দেখে মনার মায়ের রুহটা কেঁপে উঠল। ওপর থেকে চন্দ্রের কান্নার সঙ্গে চিৎকার ভেসে আসছে। ইলার ভয়ে শরীর কাঁপছে। বদ্ধ রুমে সুরাইয়াকেও চেঁচাতে দেখল। বাড়িতে যে তাদের অনুপস্থিত ভয়ঙ্কর কিছু হচ্ছে তা স্পষ্ট। ইলা দ্রুত জওয়ান শেখকে কল করল। এসে যা যা দেখল সব জানালো। জওয়ান শেখ জানালো সে আসছে। ইলা শাহানাজের কাছে বসল। পারিবারিক ডাক্তারকে সে কল করল। মনার মাকে দিল উপরে চন্দ্রের কাছে পাঠিয়ে। মনার মা গিয়ে দেখে অরিত্রাণ চন্দ্রের গালে একের পর এক চড় মেরাই যাচ্ছে। সেই সঙ্গে চন্দ্রের সম্মান নষ্ট করতে চাইছে। ওই দৃশ্য দেখে মনার মায়ের শরীরের লোম দাঁড়িয়ে গেল। সে দ্রুত নিচে নামে। রান্নাঘর থেকে বটি হাতে নিয়ে উপরে আবার ফিরে আসে। দরজার সামনে বসে বটি হাতে নিয়ে শক্ত গলায় চেঁচিয়ে বলে ওঠে, অরিত্রাণ, আমার মেয়েকে ছেড়ে দেও, নতুবা তোমাকে বটি দিয়ে টুকরো টুকরো করে ফেলবো। মনার মায়ের গলা শুনে অরিত্রাণ পিছু ঘুরল। দরজার সামনে মনার মাকে দাঁড়ানো দেখে হাসে। ওহ, তাহলে তুমিও এসে গেছো। বটি দিয়ে মারবে তুমি? দেখি মারো, আঘাত করো আমায়। মনার মায়ের এক কথা, চন্দ্রকে ছেড়ে দেও। মনার মায়ের গলা ভারী কি ও অতিশয় শক্ত শোনালো। অরিত্রাণ বলে। অরিত্রাণ শেখের এমনও দুর্দিন আসেনি যে কাজের লোকের কথা শুনে চলতে হবে। কথাটা বলেই অরিত্রাণ চন্দ্রের দিকে এগোতে যাচ্ছিল। মনার মা হাসে। কেন হাসে অরিত্রাণের জানা নেই। ওইদিকে চন্দ্র পালানো ধরল। অরিত্রাণ চন্দ্রের পায়ের ওপর একটা ফুলদানি ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে চন্দ্র হুমড়ি খেয়ে পড়ল। পা কেটে গেল তার। সে বেচারি পা ধরে চিৎকার করে ওঠল, আম্মা। পুরো শরীর এবার চন্দ্রের নেতিয়ে এল। আর কত, শরীরের শক্তি ফুরিয়ে এলো। তার মায়ের মুখটা আজ চোখে ভাসছে। সে চায় তার আম্মা আসুক, রামদা হাতে আসুক। সে কখনো তার আম্মাকে কাউকে খুন করতে বলেনি। আজ বলছে, খুন করে দেও আম্মা। এই নরপশুদের শেষ করে দেও আম্মা। তুমি না বলতা, আমি তোমার প্রাণভোমরা। সেই প্রাণভোমরার দিকে এই নরপিশাচ হাত বাড়িয়েছে আম্মা। ওর তাজা রক্ত দেখতে চাই। তার ভাবনা মাঝে বাহির থেকে পুলিশের বাঁশির হুইসেল পাওয়া গেল। পুলিশ পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে। অরিত্রাণকে মেগাফোন হাতে নিয়ে তারা সতর্কবার্তা দিল। অরিত্রাণ শেখ, নিজ থেকে আত্মসমর্পণ করুন, নতুবা ক্রসফায়ার করতে আমরা বাধ্য হব। অরিত্রাণ মনার মায়ের দিকে এক পলক চাইল। এই জন্য বুঝি এত অপমান করার পরও এ তখন হাসছিল। সে চন্দ্রের দিকে এক পলক তাকিয়ে বলল, তোমাকে পরে দেখে নিব। বলেই সে ছাদের দিকে যাচ্ছিল। সেখানেও নিচে অসংখ্য পুলিশ। অরিত্রাণ সিঁড়ি বেয়ে নিচে নামল। পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে ভাবছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে তার বুকের ওপর একটা লাথি পড়ল। স্বয়ং জওয়ান শেখ তার সামনে দাঁড়ানো। চোখ দুটো মারাত্মক লাল। ওই চোখ দুটো দেখার পর অরিত্রাণের একটু ভয় লাগলো। সে একবার শাহানাজের নিথর দেহটার দিকে তাকালো। তার আজ কপালে শনি আছে। একদিকে জওয়ান শেখ, অপরদিকে পুলিশ। জওয়ান শেখ আবারও তার বুকের পাঁজরে লাথি বসিয়েছে। ওর গলা নিজের প্যান্টের বেল্ট দিয়ে চেপে ধরল। পুলিশ অফিসার আতিক এসে জওয়ান শেখকে আটকে দিল। অ্যাডভোকেট জওয়ান শেখ, প্লিজ একজন আইনজীবী হয়ে এমনটা করবেন না। ওকে আমাদের হাতে তুলে দেন। অফিসার আতিকের কথায় সঙ্গে সঙ্গে জওয়ান শেখ অরিত্রাণকে ছাড়ল না। আরও কিছু লাথি অরিত্রাণের মুখের ওপর দিয়ে তারপরেই ছাড়ল। অরিত্রাণকে পুলিশ অফিসার গ্রেফতার করে নিয়ে গেল। মনার মা সুরাইয়ার দরজা খুলে দিয়ে আবারও চন্দ্রের দিকে গেল। মেয়েটা হাঁটতে পারছে না, পা কেটে গেছে। সে গেল ব্যান্ডেজ করতে। ইলা শাহানাজের পাশে বসা, রক্তাক্ত মাথাটা তার কোলে। জওয়ান শেখ ধীরে ধীরে শাহানাজের দিকে এগোয়। তার মায়ের পাশে দপ করে বসে পড়ে। অচেতন মুখটার দিকে এক পলক তাকিয়ে কাপা কাপা হাতটিতে তার আম্মার হাতের শিরা চেক করে। শিরা নড়ছে না। নাকের কাছে হাত নেয়। শ্বাসও পড়ছে না। সম্পূর্ণ নিস্তেজ শাহনাজ। জওয়ান শেখের বুক কাঁপছে। ইলার হাত থেকে তার মায়ের রক্তাক্ত মাথাটা বুকে টেনে আনে। মাথাটা উল্টে পিছনের ক্ষতটা দেখে। মাথার পেছনে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে, যার কারণে মাথার গভীরে আঘাত পৌঁছে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুটা ঘটে। তার বুকটা চিনচিন করছে। শ্বাস ভারী ভারী ঠেকেছে। ইলা জওয়ান শেখের দিকে প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে থাকে। ঠোঁট ফুলিয়ে জানতে চাইল, বলো না ভাইয়া, কি হয়েছে মনির? মনি বাঁচবে তো? সি ইজ ডেড। আম্মু আর আমাদের মধ্যে নেই। ইলা, জাওয়াদকে, দাদাজানকে এই খবরটি জানিয়ে দেও। কথাটি বলেই জওয়ান শেখ শাহানাজকে নিচে রেখে দিয়ে সোফায় গিয়ে প্রাণহীন দেহের মতো বসে থাকে। তার চোখে জল নেই, তবে বুকটা কেমন যেন একটা করছে।
প্রিয় জিনিস হারিয়ে যাওয়ার মতো। তিনি যে গর্ভধারণী মা, সে নিজের ভেতরকার কষ্ট বাহিরে প্রকাশ করতে পারছে না, তবে বুকটা ফাটছে, কাঁদছে। বাবাটা গেল, মাটাও শেষ, আর কি আছে তার? জওয়ান শেখের কথাটা কানে ঢোকা মাত্রই ইলার সম্পূর্ণ শরীর ঝাঁকি দিয়ে ওঠল। সে চিৎকার করে ওঠল, আমার মনি, আল্লাহ, ও আল্লাহ, আমার মনিরে কেন নিলা? মা নিলা, বাবাও নিলা, শেষে মনিরেও কেন নিতে হলো তোমার? আমার যে আর কেউ রইল না আল্লাহ, কেউ না। কাঁদতে কাঁদতে ইলা জাওয়াদকে কল বসাল। জাওয়াদ ফোনের কাছেই ছিল। সে রিসিভ করার সাথে সাথে ইলা ঠোঁট ভেঙে কেঁদে দিল। বলল, জাওয়াদরে, ভাই বাড়ি চলে আয়। আমার মনি আর নেই রে, নেই। তোকে জাদু বলে ডাকার মতো আর কেউ নেই জাওয়াদ। শেষ দেখাটা মনিরে দেখে যা। কথা শেষ হলে সে জাওয়াদকে উত্তরে কথা বলার কোন সুযোগ না দিয়ে কল কেটে দিল। চন্দ্রের পায়ের ব্যান্ডেজ করতে গেলে সে মনের মাকে কিছুতেই পা ব্যান্ডেজ করতে দেয় না। মনের ক্ষতের কাছে এই ক্ষত কিছু না। আজকে তার সঙ্গে যা ঘটেছে, সামনের দিনগুলিতে সে সুস্থভাবে বাঁচতে পারলেই হলো। তার অন্তঃস্থলে যেই ভয়ের দলা ঢুকে গেছে, তা বের করতে কি সে আদৌ পারবে? ঠোঁট ফুলিয়ে কাঁদে সে, চোখ মুখ ফুলে একাকার। এমন লম্হসুখ ঘটনার সম্মুখীন সে কখনো হয়নি। ইলার কান্নার শব্দ পেয়ে তার বুকটা আরো প্রখরভাবে চিনচিন করে ওঠল। অজানা ভয়ে বুকটা দোলাচলে ধুকপুক করছে। সে মনার মাকে রেখেই কাটা পা নিয়ে সিঁড়ি বেয়ে ছুটতে ছুটতে নিচে নামল। গিয়ে দেখল, শাহানাজের মুখটা সাদা বেডশিট দিয়ে ঢাকা। পাশে ইলাসহ সুরাইয়া বসা। ইলা কাঁদছে। সুরাইয়া আঁচলে বারবার ভিজে যাওয়া চোখ দুটো মুছে যাচ্ছে। কি কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে, যার জন্য একটা প্রাণ অকালে ঝরে গেল। এই অনুতপ্তবোধ সে খুঁজবে কিসে? এই গ্লানি কমবে কিসে? জওয়ান শেখকে দেখা গেল সোফায় নির্বিকারে বিমূঢ় হয়ে বসা। চোখ দুটো নিষ্প্রাণ, নিরুৎসাহিত সে। ভেতরে কি চলছে বোঝা যাচ্ছে না। চন্দ্রের ক্ষত মুখটার দিকে কিছুক্ষণ এক পলকে তাকিয়ে থেকে দৃষ্টি নামিয়ে নেয়। চন্দ্র দৃষ্টিজোড়া ঘুরিয়ে বেডশিটে ঢাকা মুখটা দেখতে উদ্গ্রীব হয়ে পড়ল। কাপা কাপা হাতে মুখের সামনে থেকে বেডশিট সরাতেই তার বুকটা ধক করে ওঠল। সে দপ করে এলোমেলো ভঙ্গিতে ফ্লোরে বসে পড়ল। চোখ দিয়ে অগণিত টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ঠোঁট কাটা, রক্ত জমাট বেঁধে আছে। সে কাঁদতে পারে না। কাঁদতে গেলেই কাটা ঠোঁট দিয়ে রক্ত ঝরে। গলাটা ভীষণ ব্যথা করছে। তার ইজ্জত বাঁচাতে আজ একজন নিঃস্বার্থভাবে জীবন দিয়ে গেল। এই কৃতজ্ঞতা সে কাকে প্রকাশ করবে? তার কাছে যে এই জীবন নরকের চেয়েও বড় অভিশাপ। মাটাও গেল, শাশুড়িটাও অকালে ঝরে যাওয়া ফুলের মতো ঝরে গেল। আর কত হবে এসব? আর কত? তার ঘৃণা হয় এই দেহের ওপর। কেন তার মরণ হয় না? বিনা দোষে কেন এই নির্দোষ মানুষগুলো চলে যায়? তার ভাবুকের মধ্যে টের পেল ধুপোথাপ পা ফেলে দৌড়ে কেউ ড্রয়িং রুমের দিকে উন্মাদের ন্যায় ছুটে আসছে। সে আর কেউ না, জাওয়াদ। এলোমেলো কাপড়, উস্কুস্কো চুল, পায়ে জুতাটাও নেই। মুখটাও এই কয়েকটা দিনে চেনা যাচ্ছে না। কেমন অপরিচিত অপরিচিত থেকেছে। সে চন্দ্রের পাশেই দপ করে বসে পড়ে। শাহানাজের নিথর মুখটা দেখে চিৎকার করে আর্তনাদ করে কেঁদে ওঠে। আমা, আমা। একটা আর্তচিৎকারে চারপাশ ভারী থেকে ভারী হয়ে উঠল। ইলা গিয়ে জাওয়াদের পাশে বসল। সে জাওয়াদকে সান্ত্বনা দিবে কি? উল্টো জাওয়াদের সঙ্গে ওর গলা ধরে কাঁদছে। জওয়ান শেখ এতক্ষণ যতটুকু নিজেকে শক্ত আবরণে ঢেকে রেখেছিল, এখন তাও পাচ্ছে না। জাওয়াদের প্রতিটা কান্নার আহাজারি তার শক্ত বুকের সকল আত্মাভিমানী ভেঙে দিচ্ছে। তার ভেতর সত্তাকে করে দিচ্ছে দুর্বল আর নরম। মনার মা, সুরাইয়া এরা দুজন মিলেও জাওয়াদ আর ইলাকে থামাতে পারছে না। চন্দ্রের কেমন যেন লাগছে। শাহানাজের জায়গায় সে বারবার তার আম্মাকে কল্পনা করছে, দেখছে। মনে হচ্ছে শাহনাজ নয়, স্বয়ং মোর্শেদা তার সামনে শোয়া। ওই তো মোর্শেদার সেই রক্তাক্ত কাটা মাথাটি। ঋতুকেও সে দেখতে পাচ্ছে। কেমন বিভৎস খামচানো, কামড়ানো মুখ। তার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে। মনার মা তা খেয়াল করল। সে প্রথমে বিষয়টি স্বাভাবিক নিলেও এখন চন্দ্রের ব্যাপারটি স্বাভাবিক নিতে পারছিল না। কারণ চন্দ্রের চোখ উল্টে এলো। অসম্ভব রকমের কাঁপছে সে। কাঁপতে কাঁপতে হঠাৎ সে বসা অবস্থা থেকে ঠাস করে নিচে পড়ে গেল। জাওয়াদ তার পাশে চট করে চাইল। এতক্ষণ খেয়াল হলো তার, চন্দ্র যে তার পাশে বসা ছিল। চন্দ্রকে স্পর্শ করতে গিয়েও সে হাত দুটো গুটিয়ে নিল। তার আসমানের চাঁদকে ধরার অধিকার যে তার নেই। সৃষ্টিকর্তা যে সে অধিকার তাকে দেয়নি। জাওয়াদ সোফায় বসা জওয়ান শেখের দিকে এক পলক তাকিয়ে দেখল। চন্দ্রের অসুস্থতায় লোকটাকে উদ্গ্রীব হতে দেখা গেল না। কেমন প্রাণহীন দেহের মতো বসে আছে। জাওয়াদ মনার মাকে উদ্দেশ্য করে বলে, মনার মা, তোমার মেয়েকে ধরো।
সে চৈতন্য হারিয়েছে। আমি ডাক্তারকে ফোন করছি। ইলা চোখের পানি মুছতে মুছতে বলে, তোর ডাক্তারকে ফোন করতে হবে না। আমি একবার উনাকে মনির জন্য ফোন করেছিলাম। এরপরে তাকে আর নিষেধ করা হয়নি। উনি এসে পরলে চন্দ্র ভাবিকে দেখে যাবে। জাওয়াদ আর কিছু বলেনি। মনার মা ইলাকে ছেড়ে চন্দ্রকে টেনে তুলল। মেয়েটার তখনও চেতনা আছে, তবে মুখটা বেঁকে যাচ্ছে, হাত পা দরদর করে কেঁপে যাচ্ছে, চোখ দুটো উপরের দিকে বড় বড় করে তাকানো। চন্দ্রের এমন অবস্থা। ওইদিকে জওয়ান শেখ সোফায় এখনো নির্বিকে বসা। ইলা লোকটাকে ডাকে, বলে, ভাইয়া, ভাবিকে তুলো। ভাবি কেমন যেন করছে, অবস্থা ভালো নয়। লোকটা যেন একটা ভ্রমের মধ্যে ছিল। ইলার কথাতে সদ্বিদ শক্তি ফিরে আসে তার। চন্দ্রের অমন অবস্থা দেখে সে আঁতকে ওঠে। মেয়েটার আবার কি হলো? সে চন্দ্রকে কোলে করে সোফায় নিল। এর মধ্যে কিছুক্ষণের মাথায় ডাক্তার এলো। এসে চন্দ্রের চোখমুখ দেখে বলে, উনার প্যানিক অ্যাটাক হয়েছে। যে সমস্ত জিনিস দেখলে উনার ভয় লাগে, আতঙ্ক মনে হয়, সেসব থেকে তাকে দূরে রাখার চেষ্টা করবেন। মেয়েটার মানসিক কন্ডিশন বেশি একটা ভালো না। ডাক্তার প্রাথমিক পর্যায়ে কিছু ট্রিটমেন্ট দিয়ে গেল। এরপরে ডাক্তার চলে গেল। আপাতত চন্দ্র ঘুমুচ্ছে। তাকে রুমে নেওয়া হলো। শাহানাজের গোসলের কাজ শেষ। এখন জানাজা দেওয়া শেষ করে তাকে শেষ বিদায়ের জন্য নেওয়া হচ্ছে। জওয়ান শেখ আর জাওয়াদ সামনে, আরিফান আর জাওয়াদের বন্ধু রাজা খাটের পিছনে, ছেলের কাঁধে মায়ের লাশ। এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে? শাহানাজকে মাটি দেওয়া শেষ হয়ে গেলে জাওয়াদ আর বাড়ি ফিরেনি। বাহিরে বসেই ইলার থেকে বিদায় নিতে এল। ইলা বলল, জাওয়াদ থেকে যা। মনি চলে গেল। সবাই এক এক করে চলে যাচ্ছে ভাই। কবে জানি আমিও চলে যাই। আমাকেও এসে একদিন তুই পাবি না, মনে রাখিস। তোদের ওপর অভিমান করে আমিও চলে যাব। থেকে জানা, তুই ছাড়া বাড়িটা ভালো লাগে না। মৃত মৃত নির্জীব মনে হয়। জাওয়াদ ইলাকে চাপতে ধরে কেঁদে দিল। কার জন্য থাকবো আবু? আমার যে আর কেউ রইল না ইলাপু, যে সন্তানের মতো আমায় মানুষ করল। রাতে লেট করে বাড়ি ফিরলে আমার পথের আশায় চেয়ে বসে থাকত। ঘন্টায় ঘন্টায় ফোন করত। আজ সকালেও করেছে। কত কেঁদেছে। বাড়ি চলে আসতে বলেছে। আসিনি গো, আসিনি। আজ এখন বাড়ি ফিরে এলে তার সঙ্গে বেইমানি করা হয়ে যাবে। আমি বেইমান হতে চাই না। আমায় মাফ করো ইলাপু, আমি থাকতে পারবো না। কথাগুলি বলেই চোখ মুছতে মুছতে জাওয়াদ শেখ বাড়ি থেকে বেরিয়ে গেল। জওয়ান শেখ নীরবে জাওয়াদের প্রস্থান দেখে গেল। আজ আর আটকালো না তাকে। রাত বাজে 11টা। বাড়িটা কেমন শান্ত ও নিস্তব্ধ। কারো ঘরে লাইট জ্বলছে না। চন্দ্রের রুমে কেবল একটা ড্রিম লাইট জ্বলছে। পিটপিট করে দৃষ্টি খুলে সে চাইল। দেখলো পুরো রুমটা অন্ধকার। তার পাশটা হাতালো। দেখলো পাশে লোকটা নেই। তার বুকটা চিনচিন করে উঠল। সে তৎক্ষণাৎ উঠে বসল। বুকে ওড়না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। মিটমিট করে ড্রয়িং রুমে কয়েক মুঠো আলো জ্বলছে। সোফায় সাদা পাঞ্জাবি পরা অবস্থাতে মাথা চেপে বসে আছে লোকটা। চন্দ্রের এত খারাপ লাগলো। লোকটা কি তাকে অপরাধী ভাবছে? তা না হলে একবারও কেন তার কাছে এল না? তার ওপর দিয়ে এত বড় একটা ঝড় বহে গেল, তবুও তাকে একবারও বুকে নিয়ে সান্ত্বনা দিল না। মানসিক সাপোর্টার হলো না। এত যন্ত্রণা চাপ চন্দ্র নিতে পারছে না। তার কান্না পাচ্ছে, ভীষণ কান্না। বুক ভর্তি দুমরে মুছে আসা কান্না। সে সোফার পাশে গিয়ে নিচে বসে পড়ল। জওয়ান শেখের পা দুটো হঠাৎ বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে বুক ভেঙে কেঁদে ফেলল। আপনি আমাকে এভাবে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখবেন না, অ্যাডভোকেট সাহেব। বিশ্বাস করুন, আমার কোন দোষ নেই। আমি ভিতর থেকে দরজা আটকিয়েই শুয়েছিলাম। আপনার কথা অমান্য করিনি কোন। জানি না নরপিশাচটা কিভাবে দরজাটি খুলে ফেলল। আমি তো ঘুমাচ্ছিলাম, তাই এত কিছু টের পাইনি। আচ্ছা, আম্মা কোথায়? জওয়ান শেখ মাথার ওপর থেকে হাত দুটো সরিয়ে ফেলল। চন্দ্রকে একটানে বুকে টেনে আনল। চন্দ্রের বুক থেকে ওড়না সরিয়ে দূরে ছুঁড়ে মারল। ওর গোলদেশে মুখ গুজে বাচ্চাদের মতো কেঁদে দিল। আই অ্যাম সরি পাখি, প্লিজ সরি। আজ যা হলো তা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আমার ভাবনার বাহিরে ছিল। আমি স্তব্ধ ছিলাম। বুঝতেই পারছিলাম কি করব। তোমার কাছে লজ্জায় দ্বিধায় যেতে পারছিলাম না। নিজ বাড়িতেও তোমাকে নিরাপত্তা দিতে পারিনি, অথচ তোমাকে নিরাপত্তা দেওয়ার কথা আমার ছিল। লোকটার সঙ্গে চন্দ্রও কাঁদে। লোকটার সমগ্র মুখটাতে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। না, অ্যাডভোকেট সাহেব, আপনার কোন এখানে দোষ ছিল না। সবটা আমার ভাগ্যে ছিল। আপনি তো আমাকে সতর্ক করেছিলেন। আমিও সতর্ক থেকেছিলাম, তবুও ভুক্তভোগী হয়েছিলাম। জানেন, যখন ওই লোকটা আমার বুকের ওড়না কেড়ে নিয়েছিল,
আমার বারবার আপনার মুখটা কেন জানি খুব করে মনে পড়ছে। আমার সম্মানের ওপর এক ফোঁটাও আঘাত পড়লে এই মুখ আমি আপনাকে দ্বিতীয়বার দেখাতাম না। জওয়ান শেখ ওকে একটা বড় রকমের ধমক দিয়ে ওঠল। চুপ করো, অবাধ্য নারী। চুপ করো। এসব কথা ভুলেও মুখে এনো না। তোমাকে পৃথিবীর কোন পুরুষই স্পর্শ করতে পারবে না। অন্তত জওয়ান শেখ বেঁচে থাকতে তো মোটেও নয়। যাকে পাওয়ার জন্য আমি এত কিছু করতে পারি, তাকে রক্ষা করার জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি। তুমি আমার চাঁদ। তোমার শরীরে কোন কলঙ্ক নেই। কলঙ্ক থাকতেও পারে না। তোমার ওপর আমি কোন কলঙ্কের ছায়া আসতেও দিব না। তুমি কলঙ্কবিহীন আমার একটা চাঁদ। চলমান।